বিষকে বলা হচ্ছে যে লিকুইড ডায়মন্ড। আসলে এর বিষের দামটা কিরকম? 1 গ্রাম কিংকোবরা সাপের বিষের দাম আপনার $20,000 থেকে $40,000। 20,000 থেকে 40,000 $40,000। সাপ কি এমন উপকার করে যার জন্য সাপকে বাঁচায় রাখতে হবে? সাপের প্রধান খাবার ইঁদুর, আর ইঁদুর এমন একটা প্রাণী যে প্রচন্ড পরিমাণে বংশ বিস্তার করে আপনার কল্পনারও বাইরে। যদি এক জোড়া ইঁদুরকে উপযুক্ত পরিবেশে রাখা যায়, সে 18 মাসের মধ্যে প্রায় 10 লক্ষ আত্মীয় স্বজন জন্ম দিতে পারে। 10 লক্ষ? ইয়েস। গোখরা সাপের কামড় খেয়ে গিয়েও ওঝার ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়। মানুষ কিন্তু জানে গোখরা সাপ বিষধর, ফানা তুলে আপনি গোখরা সাপের কামড় খেয়ে গিয়ে ওঝার ঝাড়ফুঁকে ভালো হয়ে গেছেন, আপনি কিভাবে অবিশ্বাস করবেন? আচ্ছা, ঠিক আছে, এইখানেই এই হচ্ছে ওজার কারামতি। এখানে ওঝার কেরামতি। সাপের বাচ্চা 5 দিন বয়স বা 10 দিন বয়স, ওই সাপও যদি আমাকে কামড় দেয় তাহলে কি সেটার বিষ হবে? প্রাপ্তবয়স্ক সাপের চেয়ে বাচ্চা সাপের কামড় বেশি ভয়ঙ্কর হয়। কেন? বাংলাদেশে যে প্রতি বছর প্রায় 7 থেকে 7,500 মানুষ সাপের কামড়ে মারা যায়, শুধুমাত্র যদি সাপে কাটা রোগীকে ওঝা থেকে দূরে রাখা যায় তাহলেই এই মৃত্যু 90% কমানো সম্ভব। সাপের বিষের এত ডিমান্ড কেন, বা এটাকে লিকুইড ডায়মন্ড কেন বলা হয়? কারণ এটা থেকে এমন কিছু ওষুধ তৈরি করা হয় যেটা সাপের বিষ ছাড়া সম্ভব ছিল না। তো বিষধর সাপ যদি না থাকতো তাহলে আপনি হয়তোবা বিষধর সাপের কামড়ে মরতেন না, কিন্তু সাপের বিষ থেকে যে সমস্ত রোগের ওষুধ তৈরি করা হচ্ছে ওই রোগগুলোতে আপনি মরতেন। বাংলাদেশে প্রতিদিন যে পরিমাণ সাপ মানুষ মারে বা যে পরিমাণ বন্যপ্রাণী মানুষ মারে, আমাদের পুরো সংগঠন মিলে তার 1%ও রেস্কিউ করা সম্ভব না। আপনি এত সাপ ধরছেন, রেস্কিউ করছেন, সাপের মনি পান নাই? বাংলাদেশে সাপ নিয়ে যে কুসংস্কার গুলা এগুলা সৃষ্টি করছে হচ্ছে প্রথমত সাপুরে, তারপরে হচ্ছে বাংলা সিনেমা। বাংলা সিনেমায় সাপ নিয়ে যা দেখানো হয়েছে সবগুলোই হচ্ছে ভণ্ডামি। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, এখানে মানুষের টেন্ডেন্সি হচ্ছে সাপ দেখলেই মেরে ফেলাম। আপনি যদি ওটা উদ্ধার করতে গিয়ে আরো টাকা চার্জ করেন তাহলে আপনাকে থেকে কেউ কল করবে না, ওই প্রাণীটাকেই মেরে ফেলবে। সাপুরিয়ারা কিন্তু সাপের কামড়ে অনেক সময় মারা যায়, এবং এর একটা বড় কারণ হচ্ছে ইঁদুর থেকে শুরু করে আমাদের কৃষি ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা রাখা হচ্ছে সাপ। যেহেতু আপনি আবার বললেন যে 90% সাপ হচ্ছে নির্বিষ, তো আমরা সেই 90% নির্বিষ সাপগুলো পরিবেশে রেখে বিষধর সাপগুলো মেরে ফেললাম, তাইলে কেমন হয়? আসসালামু আলাইকুম, জিরো ফাইন্যান্স পডকাস্ট থেকে আমি আল আমিন মুগ্ধ আপনাকে স্বাগত জানাচ্ছি। নাহিদ ভাই, আপনি আপনার ব্যস্ততার মধ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রতিও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আশা করা যায় একটা ভালো আলোচনা আমরা করব যেখান থেকে মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রথমে একটু আপনার কাছ থেকে জানতে চাই, মানুষ আপনার হচ্ছে গিয়ে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয় বা কর্পোরেট জবের একটা স্বপ্ন থাকে, তো সেই জায়গা বাদ দিয়ে আপনি সাপের পিছনে ছুটছেন কেন? আচ্ছা, আমি এটা অ্যান্সার করব, তার আগে আমি আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই শুরুতেই। সেটা হচ্ছে, আপনি কেন আমাকে এখানে আমন্ত্রণ করলেন? আসলে আরো তো অন্য অনেক টপিক আছে, সেগুলো বাদ দিয়ে একজন সাপ ধরতেছে তাকে কেন আপনি ডাকলেন? এর পিছনে কারণ এই রেস্কিউর এই বিষয়টার কাছে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে, প্রথমত বাংলাদেশে সাপ নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের মানে গুজব, অনেক ধরনের অপতথ্য এবং নানান ধরনের কুসংস্কার আছে। বিশেষ করে আমরা প্রতিনিয়ত এটা শুনতে পাই, ওঝাদের মাধ্যমে বিভিন্ন ধরনের এমন ক্ষতি হয়ে যায় যেটার মাধ্যমে মানুষের প্রাণনাশ হয়। এই ধরনের ঘটনাগুলো ঘটে। দেখা যায় যে মানুষের মধ্যে সচেতনতার অভাব, শিক্ষার অভাব, সেই শিক্ষার অভাবটা যাতে দূর হয়, এবং যেহেতু সাপের বিষের একটা সাথে একটা ফাইন্যান্সের একটা বড় একটা সম্পর্ক আছে, রিয়েলিটিটা আপনার হচ্ছে তুলে আনার জন্য শিক্ষামূলকভাবে আমরা জিনিসটাকে সামনে নিয়ে আসছি। এই হচ্ছে বিষয়টা। আপনি যে আনসারটা করছেন মোটামুটি আমার উত্তর এখানেই চলে আসছে। আচ্ছা, বাংলাদেশে এমন একটা প্রেক্ষাপট, এখানে একদম আপনি যদি সর্বোচ্চ উচ্চ শিক্ষিত মানুষের চিন্তা করেন, ধরেন যে আপনি কাকে ধরবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা একজন বিসিএস ক্যাডার, আমরা তাদেরকে অনেক উচ্চ শিক্ষিত হিসেবে ধরি, এবং অবশ্যই তারা উচ্চ শিক্ষিত। এই ধরনের মানুষও সাপ সম্পর্কে কুসংস্কার রাখে, সাপ সম্পর্কে ভুল ধারণা রাখে। একজন ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত সাপ সম্পর্কে ভুল ধারণা রাখে, এমন অহরহ দেখছি। এটার কারণ কি আসলে? কারণ হচ্ছে আমাদের একাডেমিক শিক্ষায় সাপ সম্পর্কে খুব একটা কিছু জানানো হয় না, বা আমাদের হচ্ছে ইকোসিস্টেম নিয়ে যে আমাদের চ্যাপ্টার থাকে সেখানে সাপ সম্পর্কে তেমন কিছু নেই। হয়তোবা যারা জুওলজি নিয়ে পড়াশোনা করে তারা হয়তোবা কিছুটা জানে। তো এই যে একটা গ্যাপ মানুষের কাছে, এই গ্যাপ থেকে এই কুসংস্কারগুলো তৈরি হয়েছে, সেখান থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইটা পূরণ করার জন্যই আমরা কাজ করতেছি, এবং এটা কোনো পেশা নয়। আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত, এবং আমি নিজেও একজন স্বেচ্ছাসেবা হিসেবে আমরা এই কাজটা করতেছি। আমি স্টুডেন্ট, এবং আমাদের সাথে যারা কাজ করতেছে সারা বাংলাদেশে সবাই, আপনি 90%-এর উপরেই হচ্ছে স্টুডেন্ট। সামথিং হয়তো বা কয়েকজন আছে যারা পেশাজীবী, যারা কর্মরত আছে। এইটার সাথে যুক্ত হলেন কিভাবে সেই বিষয়টা যদি একটু বলি, যেহেতু এটা একটা রিস্কি একটা জায়গা। তো সাপ সম্পর্কে প্রথম দিকে আপনার মানে ভীতিটা কেমন ছিল, এবং এখনকার সময় সাপ সম্পর্কে আপনার ধারণা কিরকম, সেই জায়গাটা যদি বলেন। আসলে সাপকে আমিও ভয় করতাম, এখনো ভয় করি। এটা হচ্ছে 2021 সালের দিকের ঘটনা।
আমি হচ্ছে নর্মালি ফেসবুক স্ক্রল করতে করতেই ফেসবুকের মধ্যে একটা পোস্ট পাই যেখানে সাপ নিয়ে বিভিন্ন জিনিস লেখা আছে। তো দেখে ভালো লাগে, তারপরে গ্রুপটাতে ভিজিট করি এবং দেখি সেখানে মোটামুটি বেশ কিছু মেম্বার যুক্ত হয়ে গেছে, একটা মোটামুটি বড় কমিউনিটি হচ্ছে যারা সাপ নিয়ে আলোচনা করতেছে। সেখানে মানুষ বিভিন্ন সাপের ছবি তুলে পোস্ট করে, ভাই এটার পরিচয় কি, এবং সেখানকার অ্যাডমিন মডারেটররা সেটার পরিচয় দিচ্ছে যে এটার নাম এই, এটা হচ্ছে নির্বিষ নাকি বিষধর, তো এরকম অনেক বিষয় থাকে। ব্যাপারটা আমার কাছে নতুন। আচ্ছা, তো আমি গ্রামের ছেলে, তো সাপ দেখা মাত্রই মারাটাই হচ্ছে আমাদের কালচার। রাইট। সেখান থেকে সাপ সম্পর্কে জানা বা সাপও যে আমাদের জন্য প্রয়োজনীয়, ব্যাপারটা আমার কাছে একদম নতুন লাগে। তো আমি এমনিতেই কৌতূহলী মানুষ, তো ব্যাপারটা আমি ঘাটাঘাটি করা শুরু করি সেখানেই, এবং ধীরে ধীরে সাপ সম্পর্কে জানা শুরু করি এবং আমার ভালো লাগা শুরু করে। তো এটা নর্মালি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি। আপনি যদি কোনো বিষয়ে নতুন জানা শুরু করেন, স্বাভাবিকভাবেই আপনার হচ্ছে আশেপাশের লোকজনকে সেগুলো বলবেন। তো আমিও বলি। তো এর মধ্যে হঠাৎ করে আমার যে ক্লোজ ফ্রেন্ড, তার বাসায় সাপ ঢুকে পড়ে এবং সে আমাকে ফোন করে জানায় যে আমাদের বাসায় সাপ ঢুকছে, তুই তো সাপ নিয়ে প্রচুর কথা বলিস, তাহলে এই সাপটা এখন কি করবি কর। তো ও ছবি তুলে আমাকে পাঠায়, আমি আবার ওই ছবিটা নিয়ে ওই গ্রুপে পোস্ট করি। আচ্ছা, পোস্ট করার পর বলে ভাই এটা কি সাপ, ওখানে জানতে চাই। সেখানে অ্যাডমিন মডারেটররা জানায় সেটা ছিল হচ্ছে ইস্টার্ন ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক, যেটাকে বাংলায় বলা হচ্ছে বেতাসরা সাপ, এবং এটা একটা নির্বিষ সাপ। তারা জানানোর পরে হচ্ছে আমি বলি এটা রেস্কিউ করার জন্য। তারা রেস্কিউরও আমাকে পাঠাতে চায়। তো রেস্কিউর আবার আমাকে কল করে বলে যে ভাই আসলে এটা তো নির্বিষ সাপ, আমি একটু ডিস্টেন্সের মধ্যে আছি, যেতে সময় লাগবে, ততক্ষণে থাকে কিনা সেটাও সন্দেহ, আপনি চাইলে নিজেই এটা সরাইতে পারেন। আমাকে বুদ্ধি দিয়ে দিল যে এইভাবে চাইলে সরাইতে পারেন। তো যেহেতু আমি আগে থেকেই সাপ নিয়ে একটু পড়াশোনা করতেছি গ্রুপের মধ্যে, ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি এটা রেস্কিউ করি। আচ্ছা, চলে গেলাম। যদিও প্রশিক্ষণ ছাড়া রেস্কিউ করা ঠিক না, বাট যখন আমি গ্রুপ থেকে নিশ্চিত হয়েছি এটা নির্বিষ সাপ, একটা ট্রাস্ট ছিল, এবং নিজেও সার্চ দিয়ে দেখলাম, তখন সাহস করে গেলাম সাপটা উদ্ধার করার জন্য। বন্ধুর বাসায় গিয়ে নানান কৌশলে আর কি, আমার মাথায় তখন যতটুকু ক্যাচ করছে, আমি তখন সাপ ধরার কিছুই জানি না আসলে, আচ্ছা। শুধু পরিচয় সম্পর্কে জানি। তো সাপটাকে আমি ধরি, আমার কিন্তু হাঁটু কাঁপতেছিল ভাই, প্রচন্ড কাঁপতেছিল। মানুষজন জড়ো হয়ে তো বাহবা দিচ্ছিল, এদিকে আমার হাঁটু কাঁপতেছে। ঠিক আছে। তো ওইটা সাপ কিন্তু এমন একটা সাপ বেতাসরা, ওকে আপনি যদি নর্মালি হাতের মধ্যে ধরেন কামড় দেয় না, খুবই শান্ত সাপ। আচ্ছা। ঠিক আছে, কিন্তু আমি মাথা ধরছি যদি কামড় দেয়, তখন তো অতটা জানতাম না, এখন জানি। তো তারপরে সাপটাকে আমি রিলিজ করি এবং এই পুরো ব্যাপারটার ভিডিও করি, ভিডিওটা গ্রুপে পোস্ট করি, সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে। এবং বাহ। তখনই আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগে, আচ্ছা আমি তো এটা পারতেছি। নিয়ে কাজ করলে কেমন হয়, আমিও আচ্ছা। রেস্কিউয়ার হই। তারপরে হচ্ছে ডাব্লিউএসএটিবিডির সাথে অফিসিয়ালি যুক্ত হওয়া, তাদের লার্নিং ব্যাচ আছে, সেখান থেকে শেখা, প্রশিক্ষণ নেওয়া এবং রেস্কিউয়ার হিসেবে কাজ শুরু করা। প্রথম যখন সাপের গায়ে ধরলেন অনুভূতি কেমন ছিল? অনুভূতি আসলে মিশ্র, একদিকে ভয়, একদিকে হচ্ছে কৌতূহল, ঠিক আছে, অ্যাডভেঞ্চার, সবকিছু মিলে একটা মিশ্র আর কি অনুভূতি ভেতরে। বলতেছিলাম যে কাঁপতেছিল আমার শরীর, আবার ভালো লাগতেছিল, আমি হাসতেছিলাম কিন্তু, আচ্ছা। আমি হাসতেছিলাম কিন্তু আমার হাঁটু কাঁপতেছিল। সিচুয়েশনটা এরকম। আচ্ছা। ঠিক আছে। তো প্রথমটা আমার খুব ভালো লাগছে, মানে সাপকে দেখলেই মেরে ফেলে, আমিও সাপ মারছি জীবনে। সেই দিন আমি প্রথম সাপ ধরে আবার ছেড়ে দিলাম, সাপটা পরিবেশে চলে গেল, মানে ওই যে একটা সিনারি, একটা ভালো লাগা, প্রথম বুঝতে পারলাম যে আসলে এরাও জীব, এদের মধ্যে আসলে বাঁচার আকুতি আছে, এগুলো আমাদের জন্য প্রয়োজনীয় ফিল করলাম আমি ওই দিন। তারপরেই এইখানে চলে আসা, রেস্কিউ শুরু করা। যখন আপনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সাপ নিয়ে কাজ করবেন, রেস্কিউ করবেন, এই জায়গাগুলো নিয়ে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসলো, তখন আত্মীয় স্বজন, প্রতিবেশীদের প্রতিক্রিয়া কেমন ছিল? হ্যাঁ, আসলে আমার হচ্ছে আমি জীবনে যখনই যেটা করছি, আমার পরিবার থেকে আমি খুব একটা বাধার সম্মুখীন হই নাই। আচ্ছা। এটার একটা কারণ হচ্ছে আমি আজ পর্যন্ত, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাকে নিয়ে বাসায় কোনো খারাপ রিপোর্ট যায় নাই যে আমি একটা খারাপ কাজ করছি বা আমি একটা অন্যায় করছি, এমন কিছু আজ পর্যন্ত হয়নি। যার কারণে ফ্যামিলি আমাকে সাপোর্ট দেয় যে যাই করুক অন্তত খারাপ কিছু করবে না। আচ্ছা। তো সাপ নিয়ে যখন কাজ শুরু করি, হ্যাঁ অবশ্যই পরিবারের লোকজন একটু উদ্বিগ্ন হবে, সাপ তো আসলে ভয়ঙ্কর একটা জিনিস, মানুষ যেটা মনে করে আর কি। তো আম্মু বিশেষ করে ভয় পাইতো, একটু রাগারাগি করতো। তবে আব্বু আমাকে সাপোর্ট দিছে, মানে খুব একটা কিছু বলে নাই, জাস্ট বলছে সাবধানে, যাই করো সাবধানে। তো যাই হোক, পরিবার থেকে খুব একটা বাধা পাইনি এবং আমার জার্নিটা স্মুথ ছিল এই দিক দিয়ে। এইভাবে দেখতে দেখতে অনেকগুলো বছরও চলে গেল, এখনো কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে আমি সাপ রেস্কিউ করে আনার পরে আমার আম্মুর রুমেই রাখি, এবং যে রুমের সাপ আছে ওই রুমে আম্মুও থাকে। আসলে সাপ তো আমরা আবার রিলিজ করে দেই, অনেক সময় হয় কি ওই যে রেস্কিউ করার পর রিলিজ করার আগ পর্যন্ত একটু সময় বাসাতে রাখতে হয়, কারণ রেস্কিউ হচ্ছে রিলিজ স্পট খোঁজা, সেখানে রিলিজ করা, এটা একটু সময় লাগে। আবার আরেকটা জিনিস দেখলাম যে আপনার হচ্ছে কি, আপনার অসুস্থ হলে যে ধরনের সাপগুলো অসুস্থ থাকে সেগুলোকে একটু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয় এবং তখন তো বাসায় রাখতে হয়। তো ওই সময়টা অনেক সময় দেখা যায় আমি আমার আম্মুর রুমে রাখছি।
ঠিক আছে? এবং এটা অভ্যস্ত হয়ে গেছে বাড়ির লোকজন, কোনো সমস্যা হয় না। প্রথম যেদিন রাখছি সেই কি অবস্থা? প্রথম তো আমার রুমে ছিল, এখনো হচ্ছে এটা শিফট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে নরমাল হয়ে গেছে। হ্যাঁ। এই পর্যন্ত আপনি বেশ কয়েক বছর ধরে রেস্কিউ করতেছেন, তো সেই জায়গা থেকে সবচেয়ে বিপজ্জনক বা চ্যালেঞ্জিং রেস্কিউ নিয়ে যদি বলেন কোনটা ছিল? আসলে চ্যালেঞ্জিং রেস্কিউ এক এক সময় এক একটা হয়ে যায়। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যেটা হয় সেটা হচ্ছে ক্রাউড। আচ্ছা, আমরা যখন সাপ রেস্কিউ করি, সাপ এমন একটা জিনিস, এখানে আপনি ভুল করে আর শোধরাতে পারবেন না। আপনি যদি সাপ রেস্কিউ করতে গিয়ে একটা ভুল করেন, একটা বাইট খান, যদি কোনোভাবে আপনি প্রপার ট্রিটমেন্ট না পান, আপনি কি আর ওই ভুলটা শোধরাতে পারবেন? না, ওইটা সম্ভব না। তাহলে এখানে ভুল করার কোনো সুযোগ নাই, যার কারণে ক্রাউড ম্যানেজমেন্টটা আমাদের জন্য খুবই আর কি ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। কারণ রেস্কিউ করার সময় পুরো ফোকাসটা রাখতে হয় আমার সাপের দিকে। যখন চারিদিকে হচ্ছে প্রচুর মানুষ হয়ে যায়, এক একজন এক এক কথা বলতেছে। আমি রেস্কিউ করতেছি, আমি একজন রেস্কিউয়ার, প্রশিক্ষণপ্রাপ্ত, আমার সার্টিফিকেট আছে, কিন্তু বাইরে থেকে মানুষ বলতেছে এইটা ধরো, ওইটা ধরো, ওইটা করো, ওইটা করো। মানে এই যে নয়েজ, এই যে মানুষের হচ্ছে ক্রাউড, এইটাকে ইগনোর করে সাপের দিকে ফোকাস দিয়ে সাপ রেস্কিউ করা, এটা একটা ডিফিকাল্ট কাজ। এবং এখানে যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো আর সেটা শোধরানোর উপায় নেই। এটাই মূলত একটা চ্যালেঞ্জিং পার্ট রেস্কিউয়ের ক্ষেত্রে। তাছাড়া সাপ ধরা কোনো ইস্যু না, কোনো ব্যাপার না, ঠিক আছে? সাপ তো আসলে বাঘের মতো কোনো হিংস্র প্রাণী না, খুবই নিরীহ প্রাণী। ওকে, বাংলাদেশের সাপ সম্পর্কে যদি আপনার হচ্ছে গিয়ে আমাদের প্রচলিত কিছু ভুল ধারণার বিষয় নিয়ে যদি একটু বলেন। বাংলাদেশে আসলে আপনি এটা ভুল ধারণা বলে শেষ করা যাবে না ভাই। Okay. মানুষ যা জানে সবই ভুল ধারণা। অনেকে বিশ্বাস করে যে আমি যদি সাপকে মারি, কোনোভাবে সাপটাকে পুরো মারতে পারলাম না, তাহলে সাপটা আমাকে প্রতিশোধ নেবে। এটা কিন্তু মানুষ প্রচুর বিশ্বাস করে। প্রচুর বিশ্বাস করে। আমরা অনেকেই ছোটবেলায় আমাকে ফোন বিশ্বাস করে, করতাম। অনেকেই ফোন করে, ভাই আপনাকে আসতেই হবে, খরচপাতি যা লাগে আমি দিব, আপনি আসেন। কি হয়েছে ঘটনা হচ্ছে আমরা একটা সাপকে মারতে ধরছি, একটু আহত হয়েছে, কিন্তু সাপটা গর্তে ঢুকে গেছে, আর বের হইতেছে না, আমরা সাপটাকে পুরো মারতে পারি। আইসা মেরে ফেলতে। এখন ওরা এমন আতঙ্কে টাকা পয়সা যা লাগে দিবে, ভাই আপনি আসেন আমাদের উদ্ধার করেন। ওনাদের আতঙ্কটা আসলে কোন জায়গায়? সাপ আমাদের থেকে প্রতিশোধ নিবে, ঠিক আছে? কিন্তু সাপের পক্ষে প্রতিশোধ নেওয়া সম্ভব না। প্রতিশোধ নেওয়ার জন্য মস্তিষ্কের যে গঠন দরকার হয়, সেরকম মস্তিষ্ক সাপেদের নাই। সাপ হচ্ছে খুবই ক্ষুদ্র মস্তিষ্কের প্রাণী, ঠিক আছে? এদের স্মৃতিশক্তি খুবই সামান্য। প্রতিশোধ নেওয়ার মতো জটিল প্রক্রিয়া এদের মস্তিষ্কে কখনোই হবে না, যার কারণে এটা সম্ভবই না। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, কোনো প্রাণী যদি প্রতিশোধ নিতে পারে, তাহলে তার যদি কেউ উপকার করে, তাহলে তো সে কৃতজ্ঞ হবে, হওয়ার কথা না? রাইট। এখন আমরা তো সাপ রেস্কিউ করি, জাল থেকে উদ্ধার করি। একটা সাপ যখন জালে আটকা পড়ে, সে তো একদম চরম বিপদের অবস্থায় আছে, সেখান থেকে আমরা জাল কেটে তাকে বের করি, তাহলে তো আমাদের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করার কথা। কিন্তু সুযোগ পেলেই সাপটা কামড় দিয়ে দেয়। হচ্ছে ভারতের একজন বড় রেস্কিউয়ার, মুরলিওয়ালা হসলা, হয়তো বা নাম শুনছেন কখনো, উনি কিন্তু জাল থেকে হচ্ছে সাপ বের করতে গিয়ে কামড় খেয়েছিল, যদি উনি বেঁচে আছে। তো সাপ তো কামড় দিচ্ছে উপকার করার পরও, তার কারণ হচ্ছে সাপের উপকার ক্ষতি কোনোটাই বোঝার সক্ষমতা নাই, ওদের ওইরকম মস্তিষ্ক নাই। খুবই নিম্ন মস্তিষ্কের প্রাণী, খুবই নিরীহ প্রাণী। ওরা আসলে বিপদ মনে করলে কামড় দিয়ে দেবে, এটাই ওদের স্বাভাবিক আচরণ, এটাই ওদের নেচার। এই যে কয়েক বছর ধরে আপনি এই সাপ রেস্কিউ নিয়ে কাজ করে যাচ্ছেন, এর ভিতরে কখনো কি সাপ আপনাকে কামড় দিয়েছে? আসলে কখনো ভেনামাস সাপের বাইট আমি খাই নাই, আর নন ভেনামাস সাপের বাইট আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে খাইছি। কিরকম এক্সপেরিমেন্ট? হ্যাঁ, ছোট সাপের বাচ্চা, ধরেন যে একটা ছোট জলধরা সাপের বাচ্চা, তো বড় জলধরা সাপ তো খুবই অ্যাগ্রেসিভলি কামড় দেয়, ক্ষত করে। তো একটা ছোট বাচ্চা নিয়ে দেখি কেমন দিতে পারে, সক্ষমতা কেমন, তো আঙ্গুল দিয়ে ওর কামড় খেয়ে দেখলাম যে কেমন আসলে ক্ষত করতে পারে, এইরকম আর কি। তাছাড়া আসলে ওইভাবে সাপের কামড়, হ্যাঁ আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান চলাকালীন। আচ্ছা। ওই সময় একটা রেস্কিউ কল পাই, তো সাপটা আমি উদ্ধার করতে চাই। সেটা ছিল আবার খুবই নিরীহ সাপ, যেটার ইংলিশ নাম হচ্ছে বাফ স্ট্রাইপড কিলব্যাক, বাংলায় বলে হেলে সাপ। এত নিরীহ, এটা সহজে কামড় দিতে চায় না, আপনি পকেটেও রাখতে পারবেন না অনায়াসেই, এটা কামড় দিতে চায় না। তো এই সাপ আমি ধরছি, ধরার পরে মানুষকে বুঝাচ্ছিলাম যে এই সাপটা খুবই নিরীহ, কামড় দেয় না, বলতে বলতে আমাকে কামড় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং কামড় দেওয়ার কারণটা কি, পরে আমি হচ্ছে এটা বের করলাম, আসলে কেন কামড় দিল এটা তো আমার বুঝতে হবে। পরে দেখলাম ওর পেটের মধ্যে খাবার ছিল। আমি ওকে রেস্কিউ করার আগ মুহূর্তেই ও একটা ব্যাঙ শিকার করছে, যেটা ওর পেটের মধ্যে ছিল। আমি যখন ওকে ধরি, আমার ভুল ছিল, আমি ওটা খেয়াল করিনি, ওর খাবারটার জায়গাতেই আমি ধরেছিলাম। ও ব্যথা পাচ্ছিল, ব্যথা পাওয়ার কারণে ও আমাকে কামড় দিয়ে দিছে, না হলে কিন্তু এইসব সচরাচর কামড় দেওয়ার কথা না। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ও তো এই রেস্কিউ করতে গিয়ে এই হেলে সাপের, সবচেয়ে নিরীহ সাপ যেটা, সেই সাপের আমি কামড় খেয়েছি। আচ্ছা। অনেক মানুষ সাপের কামড়ে মারা যায়। পৃথিবীর সবচেয়ে বেশি বলা হয়ে থাকে যে সাপ থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে,
এবং সবচেয়ে বিষধর সাপগুলা। তো সেখানে আপনার হচ্ছে কি সাপের কামড়ে মানুষ মরার রেকর্ড নাই। তো সেই জায়গা থেকে বাংলাদেশে এত বেশি মরার কারণ কি? আপনার বাংলাদেশের তো যেই পরিমাণ আপনার হচ্ছে বিষধর সাপ তার সংখ্যা খুবই কম, তাহলে এটার কারণটা কি? এর যদি কারণ আমি একবারে এক ওয়ার্ডে বলে দেই, সেটা হচ্ছে কুসংস্কার। কুসংস্কার। বাংলাদেশের মানুষ সাপের কামড়ে চিকিৎসায় যতটা না মরে, তার চাইতে অনেক গুণ বেশি মরে হচ্ছে এই কুসংস্কারের কারণে। কিভাবে? কেউ যদি সাপের কামড় খায়, সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে ঝাড়ফুঁক করতে। মানে আপনি সাপের কামড় খেলেন, দেখা যাবে যে আপনার দাদা, আপনার বাবা বা আপনার জ্যাঠা বা আপনার হচ্ছে আপনার যে আশেপাশের মানুষজন, তারা বলা শুরু করবে আমার পরিচিত একজন ওঝা আছে, একজন কবিরাজ আছে, যিনি ঝাড়ফুঁক করে অনেক মানুষকে ভালো করছে। রাইট। ঠিক আছে। তো যখন আপনার হচ্ছে আশেপাশের মানুষজন সবাই বলা শুরু করবে যে অমুক একজন ওঝা আছে যিনি ঝাড়ফুঁক করে অনেক মানুষকে ভালো করছে, আপনি বিশ্বাস করবেন যদি আপনি এই সম্বন্ধে ভালো না জানেন, এবং আপনি কিন্তু ঝাড়ফুঁক করতে যাবেন। এবং এই কেসটাই হয় বাংলাদেশে। সাপে কামড় দেওয়ার পরে 90% উপরে মানুষ যায় আসলে হচ্ছে ওঝার কাছে। যেহেতু বেশিরভাগ সাপে আমাদের পরিবেশে নির্বিষ, যেটা আপনি এখনই বললেন, স্বাভাবিকভাবেই মানুষ নির্বিষ সাপগুলোর কামড় খায় এবং ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়। যেটা আসলে যাওয়া না যাওয়া একই কথা, না গেলেও ভালো হইতো, গিয়েও ভালো হয়ে গেছে। যার কারণে মানুষের ওঝার প্রতি একটা ট্রাস্ট তৈরি হয়, বিশ্বাস তৈরি হয়। ওই বিশ্বাসেই মানুষ ওঝার কাছে যায়। কিন্তু যখন ওই 1-2% ক্ষেত্রে যখন মানুষ বিষধর সাপের কামড় খেয়ে বিষ নিয়ে ওঝার কাছে যায়, তখন ওই মানুষটা মারা যায়। এখন যেহেতু এটা খুবই কম, যার কারণে ওঝার সাকসেস রেটটা বেশি, তাই মানুষ ওঝাকেই বেশি বিশ্বাস করে। ওই 1-2টা ক্ষেত্রে ওঝা বলে দেয় এটা হচ্ছে খুবই একটা হচ্ছে বিষধর সাপ ছিল, বা এটা হচ্ছে কালনাগিনী ছিল, বা এটা কালনাগিনী বলতে কিছু আছে? কালনাগিনী সাপ আছে, মানে নামে কালনাগিনী? হ্যাঁ, নামই কালনাগিনী। কিন্তু ওই যে কালনাগিনী বলতে যেরকম আমরা শুনি যে অমাবস্যা পূর্ণিমার রাতে সাপে সাপে মিলন হয়, আপনার হচ্ছে সাপ আসে ওই রাতে, মণিমুক্তা আসে, ইয়ে নিয়ে ওই যে বাংলা মুভিতে যেটা আমরা দেখি আর কি। তো এইটার ভিত্তি কতটুকু? না, এরকম কিছু আসলে নাই। এগুলো হচ্ছে সবই হচ্ছে কাল্পনিক গল্প আর কি। আচ্ছা। হ্যাঁ, কালনাগিনী সাপ আছে, আচ্ছা। যেটাকে বলা হচ্ছে ফ্লাইং অর্নেট স্নেক। এটা হচ্ছে একটা গাছের সাপ, মৃদু বিষধর, মানুষের জন্য ক্ষতিকর না। এরা কামড়ালে মানুষের কিছু হবে না, এবং সাপটা দেখতে অনেক সুন্দর। কালনাগিনী নাম শুনতে হয়তো বা মনে হতে পারে খুবই ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর না, খুবই নিরীহ সাপ, সুন্দর সাপ। এবং এরা গাছের সাপ। এরা কিন্তু হচ্ছে আপনার উড়তে পারে। ওরা বলতে ফ্লাইং না, পাখির মতো ওরা না, এটাকে বলা হচ্ছে গ্লাইডিং। আপনার গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফ দিয়ে যাওয়া, বা এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যাওয়া, বাতাসে হচ্ছে লাফ দিয়ে কিছু দূর ভেসে থেকে আবার আরেক গাছে ল্যান্ড করা। তো এরা এটা করতে পারে। আপনারা যখন রেস্কিউ করতে যান সেই সময়টাতে আপনারা কি সাথে অ্যান্টিভেনম নিয়ে যান? মানে আপনার হচ্ছে এই ব্যাপারটা কিরকম থাকে? মানে আল্লাহ না করুক কোনো কারণে আপনার হচ্ছে আপনাদেরকে যদি সেটা কামড় দেয় বা আপনার হচ্ছে ক্ষতি করে, তো সেই জায়গা থেকে আপনারা এই ব্যাপারে সেফটির বিষয়টা কিভাবে মাথায় রাখেন? সাপের আসলে কোনো অগ্রিম অ্যান্টিভেনম হয় না, বা আগে থেকে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। কারণ সাপে কাটার চিকিৎসাটা খুবই জটিল একটা চিকিৎসা। আচ্ছা। এটা হাসপাতালেই নিতে হবে। কেন একটু বুঝাই বলেন। হ্যাঁ, কারণ হচ্ছে যখন হচ্ছে একটা মানুষকে সাপে কামড় দেয়, তখন তার ভিতরে যদি নিউরোটক্সিন বিষ যায়, তার হচ্ছে নার্ভাস সিস্টেম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তার মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, শরীর প্যারালাইজড হওয়া শুরু করে, যার কারণে তাকে হচ্ছে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া লাগতে পারে, আইসিইউ সাপোর্ট লাগতে পারে। তারপর হচ্ছে অ্যান্টিভেনম দিতে হবে। অ্যান্টিভেনমও কিন্তু এমন না যে হচ্ছে ভ্যাকসিনের মতো করে ইনজেকশন নিয়ে শরীরের মধ্যে পুশ করে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে স্যালাইনের মধ্যে মিশিয়ে দিতে হয়। মোটামুটি একটা জটিল প্রক্রিয়া, যেটা আপনি চাইলেই বাসায় বা হচ্ছে কোনো ফার্মেসিতে করতে পারবেন না। এটা হাসপাতালেই করতে হবে, এবং অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই করতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই। যার কারণে আমি হচ্ছে সাথে করে অ্যান্টিভেনম নিয়ে ঘোরা আসলে সম্ভব না। হ্যাঁ, রাখতে পারেন, যে আমি হচ্ছে আমার সেফটির জন্য আমি সাথে অ্যান্টিভেনম রাখলাম, যদি আমি কামড় খাই তাহলে হাসপাতালে যাব, গিয়ে ডাক্তারের হাতে অ্যান্টিভেনম ধরায় দেবো, ও যাতে বলতে না পারে যে নাই, অ্যান্টিভেনম যাতে নাই এটা বলতে না পারে, আমার চিকিৎসা আপনি করেন, এইটা করতে পারেন। কিন্তু অ্যান্টিভেনম আমি সাথে রাখতেছি যে কামড় খেলাম আর পুশ করলাম ভিতরে, এমনটা সম্ভব না। যে কথাটা আপনি বললেন ওজাদের প্রতি অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাস মানুষকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আপনি বললেন যে ইউনিভার্সিটির প্রফেসরও সেটা করছে। এখন তাহলে এই ক্ষেত্রে এই ওজাদের দৌরত্ব কমাইতে কি করতে পারি আমরা? ওঝাদের দৌরত্ব কমানোর জন্য আসলে মানুষকে সচেতন করতে হবে, অ্যাওয়ার করতে হবে। সবচেয়ে সহজ উপায় কি জানেন? ওঝাদেরকেই সচেতন করা। কিভাবে? এটা হচ্ছে আমাদের যে ওঝাগুলো আছে, এরাও আসলে সাপ চিনে না। তাই? হ্যাঁ, ওঝারাও সাপ চিনে না। এরাও মনে করে সব সাপে বিষধর। আপনি ওদেরকে জিজ্ঞেস করেন দারাস সাপের বিষ আছে কিনা, ওরা বলবে বিষ আছে, অথচ দারাস সাপ নির্বিষ। আসলে ওঝারা নিজেরাও জানে না কোনটা বিষধর সাপ কোনটা নির্বিষ সাপ। যার কারণে ওদের কাছে যখন স্নেক বাইট পেশেন্ট আসে, হয়তো বা দারাস সাপের কামড় খেয়ে আসছে, সেটা নির্বিষ সাপ, সে ঝাড়ফুঁক করে ভালো করে, ওঝাও মানে কনফিডেন্স ফিল করে যে আমি ভালো করছি, মানে সে মনে করে আমি তাকে ভালো করলাম।
তার ভেতরে কনফিডেন্স বিল্ড হয়। আসলে কিন্তু এটা নির্বিষ সাপ, এটা ওঝা নিজেও জানে না, যার কারণে সে ওভার কনফিডেন্স নিয়ে কাজ করে। তো যদি আপনি ওঝাকে শিখাইতে পারেন যে আপনি যেগুলো ঝাড়ফুঁক করে ভালো করতেছেন এগুলো হচ্ছে নির্বিষ সাপ, বিষধর হলে মানুষ মারা যাবে, এটা যদি ওঝাকে বুঝাইতে পারেন, ওঝা কিন্তু এটা করতে চাইবে না। হ্যাঁ, ভণ্ড ওঝাও আছে, বাট অনেক ওঝা এমন আছে যারা আসলে নিজেরাও জানে না কোনটা নির্বিষ কোনটা বিষধর, না বুঝেই তারা আদতে এগুলো করে মানে আসতেছে। ওজাদের দ্বারা কি আপনার হচ্ছে কি কোনোভাবে সম্ভব কিনা, মানে আপনার হচ্ছে সাপে কামড় দিল, সেই সাপটা যদি বিষধর হয় তাহলে সে কি এইটাকে নির্বিষ করার কোনো কেমনে সম্ভব ভাই? যখন একটা ভেনামাস সাপ আপনাকে বাইট করবে, Right. তার ভেনম আপনার বডির মধ্যে চলে গেল, আপনার ব্লাড সার্কুলেশন দিয়ে আপনার হচ্ছে মস্তিষ্ক পর্যন্ত চলে যাবে। ঝাড়ফুঁক করে ওই বিষ আপনি ব্লাড থেকে কেমনে বের করবেন? এটা সাইন্টিফিক্যালি পসিবল কোনোভাবে সম্ভব না। তাইলে আপনার হচ্ছে গিয়ে ভাই ওজারা যখন আপনার হচ্ছে গিয়ে ঝাড়ফুঁক করে, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে গিয়ে ওজাগিরি করে, তখন তো দেখা যায় যে কিছু কিছু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরে। এটা কিছু না তো, কিছু না, আপনার 99% ক্ষেত্রে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরে। ওজাদের মাধ্যমে 99% সুস্থ হয়ে বাড়ি ফিরে। অবশ্যই, এর কারণ হচ্ছে যেসব মানুষ সাপের কামড় খায় তার 99%ই হচ্ছে নন ভেনামাস, নির্বিষ সাপের কামড় খায়। আচ্ছা। এবং বিষধর সাপের যে কামড় খায়, বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ কামড় খায় হচ্ছে মূলত খইয়া গোখরা সাপের, আচ্ছা যেটা ইংরেজি নাম হচ্ছে স্পেকটেকল কোবরা। আচ্ছা। এবং এই সাপেরা 60 থেকে 80% সময় ড্রাই বাইট করে, কামড় দিলেও বিষ ঢালে না। ওকে। যার কারণে এই গোখরা সাপের কামড় খেয়ে গিয়েও ওজার ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়। মানুষ কিন্তু জানে গোখরা সাপ বিষধর, ফানা তুলে মানুষ স্বাভাবিকভাবেই বোঝে এটা বিষধর সাপ। যখন ওটার কামড় খেয়ে গিয়ে ওজার ঝাড়ফুঁকে ভালো হয়ে যায় তখন তো বিশ্বাস করে ফেলে। মানে না বিশ্বাস করার তো কোনো উপায় নাই। আপনি গোখরা সাপের কামড় খেয়ে গিয়ে ওজার ঝাড়ফুঁকে ভালো হয়ে গেছেন, আপনি কিভাবে অবিশ্বাস করবেন? কিন্তু যখন আপনি ড্রাই বাইটের ব্যাপারে জানবেন তখন তো আপনি বুঝবেন আসলে ওটা কিভাবে ভালো হলো। ওঝারা তো আর ড্রাই বাইট বোঝে না, যার কারণে ওরাও মনে করে আমি গোখরা সাপের বিষ নামিয়ে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, এইখানেই এই হচ্ছে ওজার কারামতি। এখানে ওঝার কেরামতি। এবং মানুষ এইভাবেই ওঝার প্রতি বিশ্বাসটা আর কি তৈরি হয়ে আসছে এতদিন থেকে। তো এই জিনিসটা আমি আজও ভুলতে পারি না। একটা রেস্কিউতে গেছিলাম, হ্যাঁ, সাপ রেস্কিউ কল করছে, আমি চলে গেছি, খুবই ক্লান্ত ছিলাম, তারপরেও গেছি। যাওয়ার পরে দেখি ভাই প্রচন্ড ক্রাউড, মানে এলাকার মানুষ সব জড়ো হয়ে গেছে ওইখানে। এবং সাপটা যেখানে আছে সেটাও খুবই একটা ডিফিকাল্ট জায়গা, মানে লাকড়ির মাচার নিচে হচ্ছে সাপ, এবং ওখানে হচ্ছে টিনের বেড়া, এমন একটা জায়গা যে আমি সাপটাকে বের করব সেটা উপায় নেই। পরে টিনের বেড়া খুলতে হয়েছে, খোলার পরে লাকড়ির মাচার লাকড়িগুলো সরাইতে হয়েছে। সরানোর পরে আমি যখন সাপটাকে আমার প্রায় নিয়ন্ত্রণে চলে আসছি, এই সময় পিছন থেকে একজন ট্যাটা মেরে দিছে সাপের গায়ে। তো এই জিনিসটা আমি আজও ভুলতে পারি না। আমি এত পরিশ্রম করলাম সাপটাকে রেস্কিউ করার জন্য, তারা আমাকে রেস্কিউ করার জন্যই ডেকে নিয়ে আসছে। আমি রেস্কিউ করব, লাস্ট মোমেন্টে এসে তারা এই কাজটা করলো। আমার কাছে এটা খুবই খারাপ লাগছে এবং এটা আমি ভুলতে পারি না। এটা আমার রেস্কিউ মানে আমার হচ্ছে সময়ের সবচেয়ে খারাপ একটা স্মৃতি। এবং সাপটা ছিল জলঢরা সাপ, আচ্ছা, যেটা খুবই পরিচিত সাপ, কমন সাপ, প্রাণিত, যতই কমন হোক প্রাণিত। আমি তাকে রেস্কিউ করতেইছি, তাকে মারার কি প্রয়োজন ছিল? বাইট করে দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে ড্রাই বাইট আর একটা হচ্ছে গিয়ে নর্মাল যে বাইট। তো এটা কিভাবে বুঝবে কোনটা ড্রাই বাইট এবং কোনটা আপনার হচ্ছে গিয়ে? বোঝা আসলে উপায় নাই সব ক্ষেত্রে। আচ্ছা, যেমন হচ্ছে আমাদের ড্রাই বাইট গুলো করে কোন সাপ, একটা হচ্ছে আপনার কোবরা প্রজাতি যেগুলো আর কি, স্পেকটেকল কোবরা বা মনোকল্ড কোবরা, যেটাকে বাংলায় বলে খইয় গোখরা, পদ্ম গোখরা, এরাই মূলত ড্রাই বাইটটা বেশি করে। তো এদের বিষ হচ্ছে নিউরোটক্সিক বিষের আসলে কিন্তু তেমন কোনো জ্বালা পড়া হয় না, এটা নীরবেই কাজ করে, যার কারণে কামড় দেওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন না এটা ভেনামাস বাইট নাকি ড্রাই বাইট। এটা বুঝতে গেলে আপনাকে সিমটম পর্যন্ত যাইতে হবে। যখন ওই বিষ আপনার মস্তিষ্ক পর্যন্ত যাবে, আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে একটা একটা করে নষ্ট করা শুরু করবে এবং আপনার শরীরের মধ্যে সাইন সিমটম দেখা শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা ভেনামাস বাইট, আর না হলে সেটা ড্রাই বাইট। কিন্তু অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যাবে না। কেউ যদি বাসায় থেকে অপেক্ষা করে যে ড্রাই বাইট নাকি ভেনামাস বাইট বুঝি তারপরে হাসপাতালে যাই, তাহলে কিন্তু ওনাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। কারণ যতক্ষণে ওই ভেনম ওনার মস্তিষ্কে গিয়ে ক্ষতি করা শুরু করবে, তারপরে যদি উনি হাসপাতালে যায়, এই সময়টাতে ওনার মস্তিষ্কের অনেকাংশ ড্যামেজ হয়ে যাবে। অ্যান্টিভেনম দিলে বিষ নিষ্ক্রিয় করা যাবে, কিন্তু যে জায়গাটা ড্যামেজ হয়ে গেল ওটা তো আর অ্যান্টিভেনম দিয়ে রিকভার হবে না, যার কারণে ওই রোগীটাকে বাঁচানো মুশকিল হয়ে যায়। আমরা দেখি যে কিছু কিছু কিং কোবরা থাকে যারা আপনার হচ্ছে গিয়ে বিষ ছুঁড়ে ফেলে। তো ওইটার ক্ষেত্রে আপনারা কি ধরনের মানে সেফটির ব্যাপারটা কিভাবে মাথায় রাখেন? বাংলাদেশে স্পিড করতে পারে একটাই সাপ, সেটা হচ্ছে পদ্ম গোখরা। এটার ইংরেজি নাম হচ্ছে মনোকল্ড কোবরা, তবে এটাকে ইন্ডিয়ান স্পিটিং কোবরা বলা হয়। এর কারণ হচ্ছে স্পিড করা, তবে সচরাচর না, কিন্তু এটা খুবই রেয়ার করে। এবং সেটা হচ্ছে একদম প্রাপ্তবয়স্ক যে পদ্ম গোখরা সাপ ওরাই করতে পারে, সব সময় করে না। যদি এটা হচ্ছে করে,
সেক্ষেত্রে যদি চোখে যায় তাহলে অন্ধ হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে চোখের মধ্যে হচ্ছে গগলস ইউজ করা ভালো, বা যদি গগলস ছাড়াও থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ও যেন চোখে ছুঁড়ে মারতে না পারে। সেটা হচ্ছে রেস্কিউয়ার ওটা আর কি মেনটেন করবে। যেমন আমি কিন্তু রিসেন্টলি বেশ কিছু পদ্ম গোখরা উদ্ধার করছি। তো আমি উদ্ধার করার সময় আমার চোখে কিন্তু গগলস ছিল না, কারণ আমি খেয়াল রাখছি ও যেন আমার চোখে স্পিড করতে না পারে। কিভাবে বুঝেন যে আপনার হচ্ছে ও ওর যে মুখ যেদিকে, ও তো স্পিড করবে কি দিয়ে? দাঁত দিয়ে। ওর যে হচ্ছে ফ্যাং আছে, 20 দাঁত আছে, ওই দাঁত দিয়ে কিন্তু স্পিড করে। আপনার হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জের যে মাথা থাকে না, রাইট, মাথার ছুঁয়ের মাথা যেটা থাকে, ওই রকমও কিন্তু হচ্ছে সাপের দাঁত, 20 দাঁত। আচ্ছা, ওই যে আপনার সিরিঞ্জ দিয়ে যদি চাপ দেন, কিভাবে বিষ হচ্ছে মানে পানিটা কিভাবে যায়, সেম ওইভাবেই কিন্তু সাপের হচ্ছে দাঁত থেকে বিষটা হচ্ছে মানে ছুঁড়ে মারে আর কি। আচ্ছা আচ্ছা। তো সাপের মাথা যেদিকে ওইদিকে ছুঁড়ে মারবে, তো আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে যেন আপনার চোখের দিকে খেয়াল মানে ছুঁড়ে মারতে না পারে। সাপের 20 দাঁত ফেলে দিলে যেহেতু আপনার হচ্ছে গিয়ে কামড় দিলে আর কোনো কাজ করে না, তাহলে কি দাঁত সবচেয়ে মানে আপনার হচ্ছে ভয়াবহ নাকি আপনার হচ্ছে বিষ ভয়াবহ? ভয়াবহ কোনোটাই না। সাপের হচ্ছে বিষ এবং দাঁত দুইটাই সাপের জন্য গুরুত্বপূর্ণ। বিষ ছাড়া, দাঁত ছাড়া সাপের কোনো দাম নাই। কারণ ওই তো শিকার ধরা থেকে খাবার হজম করা সবকিছুতেই ওর বিষের এবং দাঁতের প্রয়োজন আছে। আচ্ছা, দাঁত না থাকলে শুধু বিষ দিয়ে কাজ হবে না, আবার বিষ না থাকলে শুধু দাঁত দিয়ে কাজ হবে না, দুইটাই লাগবে। আচ্ছা। একটা আরেকটার সাথে জড়িত। এইটা কিভাবে আপনার হচ্ছে দাঁতটা যে তারা উপড়ে ফেলে, এটা কিভাবে করে? মানে এটা হচ্ছে ওরা হচ্ছে ওদের হাতিয়ার ব্যবহার করে অনেক সময়, হচ্ছে ছোরা দিয়ে বা প্লাস কি বলো এটাকে, মানে ওদের আর কি হাতিয়ার থাকে যেগুলা অনেক সময় দা দিয়ে কুড়াল দিয়েও করে, মানে ওর তো মানে খুবই ব্রুটালি। মানে মানে হচ্ছে কি, এইটা আপনার হচ্ছে যেহেতু মানে ও এটারে কিছুই মনে করে না, ওর দুঃখ কষ্ট বা আবেগ কোনো কিছুই ওর মধ্যে কাজ করে না। ওইটা যে একটা প্রাণী, আচ্ছা, ও যে ব্যথা পায়, এটা আসলে ওদের তো হচ্ছে ব্যবসা করা ব্যথা। সাপের বিষ দাঁত থাকলে তোরা ব্যবসা করতে পারবে না, যার কারণে ওরা সাপ ধরেই একদম যেভাবেই হোক বিষ দাঁতটাকে তুলে ফেলে। সাপুরিয়ারা কিন্তু সাপের কামড়ে অনেক সময় মারা যায়, এবং এর একটা বড় কারণ হচ্ছে ওরা বিষ দাঁত তোলার পরে ওরা নিশ্চিন্ত থাকে। সাপের কিন্তু বিষ দাঁত তোলার পরেও আবার দাঁত গজায়। আচ্ছা, ঠিক আছে, এইটা অনেক সাপুরিয়ারা জানে না, যার কারণে হয় কি, বিষ দাঁত তুলে ফেলছে, ও নিশ্চিন্ত। এখন খেলা দেখাতে দেখাতেই এর মধ্যে সাপের বিষ দাঁত গজায় গেছে, এবং সেটা মানুষের স্কিন ভেদ করার জন্য যথেষ্ট হয়ে গেছে। তখন সাপ বাইট করে দেয় হুট করে, এবং সাপুরে মারা যায়। এরকম ঘটনা আছে। বিষধর সাপ এবং নির্বিষ সাপ আমরা কিভাবে বুঝতে পারি? বিষধর সাপ আর হচ্ছে নির্বিষ সাপ বোঝার আসলে নির্দিষ্ট কোনো উপায় নাই। আপনাকে পুরোপুরি সাপ চিনতে হবে যে এই প্রজাতিগুলো হচ্ছে বিষধর, এই প্রজাতিগুলো নির্বিষ। অনেকেই হচ্ছে বলে লেজ দেখে এরকম লেজ হলে বিষধর, বা এরকম চোখ হলে বিষধর। এগুলো সব ক্ষেত্রে কাজ করে না। আচ্ছা, মানে এরকম কোন ধরনের কি আপনার হচ্ছে কি বৈশিষ্ট্য নেই যেটা দেখে? না, আপনাকে স্পিসিস সাপ চিনতে হবে, আচ্ছা, তবে আপনি বলতে পারবেন। না হলে হচ্ছে আপনি যে কোনো সময় গুলিয়ে ফেলবেন। দারাসের সাথে প্রাণঘাতী বিষধর ওয়াল স্ক্রেড সাপকে মানুষ মিলিয়ে ফেলে। এই যে আপনি বললেন কিভাবে চেনা যায়, এই দুইটা সাপ দেখতে প্রায় একই রকম লাগে। আচ্ছা, মানে এক্সপার্ট ছাড়া সাধারণ মানুষ দুইটাকে দেখলে একই মনে করবে। ঠিক আছে, এখন যদি আপনি খুবই জেনারেল ভাবে বলেন যে এই রকম দেখলে হচ্ছে এটা নির্বিষ, এইরকম দেখলে ওটা বিষধর, তাহলে এখানে মানুষ 100% গুলিয়ে ফেলবে, কারণ দুইটা প্রায় দেখতে একই রকম। এই জন্য আপনাকে চিনতে হবে। এখন দারাসের সাথে ওয়াল স্ক্রেটের যে পার্থক্য, সেটা হচ্ছে আপনার হচ্ছে মাথার গঠনের পার্থক্য আছে, লেজের গঠনের পার্থক্য আছে, আইসের গঠন যেটা স্কেল, এখানেও পার্থক্য আছে, বাট সবাই ধরতে পারবে না। আবার হচ্ছে বডি প্যাটার্নেও পার্থক্য আছে, কিন্তু সবাই ধরতে পারবে না। সাধারণ মানুষের জন্য যেটা বোধগম্য সেটা হচ্ছে মাথার পার্থক্য আর লেজের পার্থক্য। একটু বলেন না, যদি যেহেতু এই সাপের বিচরণ আমাদের সমাজে বেশি এবং যেহেতু এই সাপের দ্বারা অনেক ধরনের আপনার হচ্ছে গিয়ে কামড়ে আক্রান্ত হয় অনেকে, এই বিষয়টা একটু বলেন। আচ্ছা, আপনি ওয়াল স্ক্রেট সাপ যেটা আর দারাস সাপ, এদের মধ্যে একবারে সহজ যেটা পার্থক্য মানুষ বুঝতে পারবে সেটা হচ্ছে ওয়াল স্ক্রেটের চোয়ালের দিকটা হয় সাদা, হলুদ ভাব সাদা, আর মাথার উপরের দিকটা হয় একেবারে কালো। তো দুই সাইডে দুই কালার। আচ্ছা, চোয়ালের নিচের দিকটা সাদা হবে, হলুদ ভাব হালকা, আর হচ্ছে উপরের দিকটা হবে কালো। আর দারাসের ক্ষেত্রে হবে আপনার হচ্ছে ডোরা কাটা কালো কালো দাগ থাকবে, মানে সাদা ঠিক আছে, কিন্তু সাদার মধ্যে ডোরা কাটা কালো কালো দাগ চোয়ালের নিচটায়, মানে এই জায়গাটা, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কালো কালো দাগ থাকবে। এবং উপরের যে প্যাটার্নটা, মাথার উপরের যে প্যাটার্নটা, ওটা মাছের আইসের মতো থাকবে, বিভিন্ন কালারের মতো লাগবে। আর ওয়াল স্ট্রেটের মতো একবারে কালো হবে না, ঠিক আছে? বা কালো যদি হয়ও, ধরেন কালার দিয়ে আসলে সাপ চেনা যায় না। সাপের কালার বিভিন্ন রকম হতে পারে, অঞ্চল ভেদে, এলাকা ভেদে একই সাপের বিভিন্ন কালার হয়। দারাসির প্রায় 12-13টা কালার আছে। তো কালার দিয়ে সাপ নির্ধারণ করতে গেলে ভুল হবে 100%। আচ্ছা, এই জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে দারাসের চোয়ালের নিচে ডোরা কাটা কালো দাগ। এটা দেখলে যে কোনো মানুষ আইডেন্টিফাই করতে পারবে এটা দারাস।
এবং আরেকটা ব্যাপার হচ্ছে লেজ। দারাসের লেজ কিন্তু বেশ সরু হয়, লম্বা হয়, চিকন হয়, ঠিক আছে, একদম সুন্দরভাবে লম্বা হয়, চিকন হয়ে শেষ হয়ে যায়। আর ওয়াল স্ট্রেইটের ক্ষেত্রে হয় আবার হচ্ছে লেজটা খাটো। অ্যানাল প্লেট যেখান দিয়ে হচ্ছে পটি করে ওই জায়গাটা থেকে লেজটা মানে কত, একটা প্রাপ্তবয়স্ক সাপের ক্ষেত্রে 6-7 ইঞ্চি এরকম হতে পারে, 8-10 ইঞ্চি সর্বোচ্চ গেলে এরকম হতে পারে বড় সাইজের হলে। দারাসের মতো এরকম সরু লম্বা হয় না। তো এই দুইটা জায়গা থেকে সাধারণ মানুষ সহজেই পার্থক্য করতে পারবে। আর যারা হচ্ছে এক্সপার্ট তারা হচ্ছে স্কেল দেখে পার্থক্য করবে। যেমন দারাসের স্কেল হয় হচ্ছে চতুর্ভুজ আকৃতির, আচ্ছা, ঠিক আছে, আর হচ্ছে ওয়াল স্ট্রেইটের স্কেল হয় সরভুজ আকৃতির। তো যদি হচ্ছে এক্সপার্টরা হচ্ছে স্কেল খেয়াল করে, যেমন আমাদের ক্ষেত্রে আমাদেরকে প্রশিক্ষণ এমন ভাবে দেওয়া হয়েছে আমাদের সাপ পুরোটা দেখা লাগবে না, সাপের বডির সামান্য একটু পার্ট দেখলেও আমরা স্কেল হিসাব করে বের করতে পারি যেটা কি সাপ। আচ্ছা। ঠিক আছে, তো এটা হচ্ছে যারা এক্সপার্ট বা যারা প্রফেশনাল তাদের কাজ। সাধারণ মানুষের কিছু কমন বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে তারা বুঝতে পারবে। আমরা দেখা যায় যে অনেক সময় দেখি যে সাপে কামড় দিলে হসপিটালে যায়, যাওয়ার পরে ট্রিটমেন্ট পুরোপুরি নেয়, নেয়ার পরে দেখা যায় যে বাসায় ফিরে আসে, ফিরে আসার পরে অসুস্থ হয়ে পড়ে আবার। এটার কারণ কি? এটা হয় হচ্ছে রাসেলস ভাইপার সাপের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, রাসেলস ভাইপার সাপ হচ্ছে এদের বিষ হচ্ছে হেমোটক্সিক বিষ। হেমোটক্সিক বিষ আমাদের শরীরের মধ্যে গিয়ে আমাদের ব্লাডের যে ক্লটিং ফ্যাক্টর থাকে সেই ক্লটিং ফ্যাক্টরটাকে নষ্ট করে দেয়। ক্লটিং ফ্যাক্টর কি, মানে আমাদের রক্ত যে জমাট বাঁধে, জমাট বাঁধার যে একটা সক্ষমতা ব্লাডের, এটাকে নষ্ট করে দেয়। যার কারণে আমাদের শরীরের ভিতরে যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষত দিয়ে ইন্টারনাল ব্লিডিং হওয়া শুরু করে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এবং এটা প্রথমেই প্রভাব ফেলে কিডনির উপর, ঠিক আছে। কিডনি তো আমাদের ব্লাড হচ্ছে আপনার হচ্ছে ব্লাড নিয়েই কাজ করে, ডায়ালাইসিস যে করি আমরা। তো প্রথম ইফেক্টটা ফেলে কিডনির উপর। তো কিডনি সহ আরো ইন্টারনাল অর্গান মানে ব্লাড সার্কুলেশন যেখানেই হচ্ছে সব জায়গাতেই এই হেমোটক্সিক বিষ প্রভাব ফেলা শুরু করে এবং আমাদের ইন্টারনাল অর্গানগুলোর ক্ষতি করা শুরু করে। যখন একটা মানুষ রাসেলস ভাইপার সাপের কামড় খেয়ে খুব দেরিতে হাসপাতালে যাবে, এর কামড়ে কিন্তু সাথে সাথে মানুষ মারা যায় না, অনেক সময় লাগে, 48 ঘন্টা, 72 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে মারা যেতে গোখরা বা ক্রেট প্রজাতির সাপের তুলনায়। তো এরকম দেরি করে যদি কেউ হাসপাতালে যায় তাহলে দেখা যাবে তার ইন্টারনাল অর্গান অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। ওকে, সে হয়তো বা এন্টিভেনম নিল, এন্টিভেনম নেওয়ার কারণে তার ভেতরের বিষ সব নষ্ট হয়ে গেছে, সে সুস্থ, স্বাভাবিকভাবে সুস্থ, কিন্তু তার ইন্টারনাল অর্গান অনেক ড্যামেজ হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন সে সুস্থ হয়ে বাসায় আসার পরে কিডনি ফেল হয়ে মারা যাবে, এরকম ঘটনা আচ্ছা, আছে। ঠিক আছে, সে বিষ থেকে মুক্ত হয়েছে বাট কিডনি যে ড্যামেজ হয়ে গেল ওটার তো আলাদা চিকিৎসা করাই নেই, ঠিক আছে, এবং আচ্ছা। ওইটার কারণে পরবর্তীতে মারা যায়। তাইলে ভাই এটা তো অত্যন্ত জটিল একটা ব্যাপার। তো যদি আমি বলি যে যে কোনো সাপ কামড় দিছে, মানে কামড় দেওয়ার পরে A to Z প্রক্রিয়াটা কি হইতে পারে যে একদম সুস্থভাবে আপনার হচ্ছে গিয়ে সে হসপিটালে যাওয়া থেকে শুরু করে সুস্থ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কি হতে পারে? ধরেন যে আপনি সাপের কামড় খাইছেন, হ্যাঁ, সাপের কামড় খাওয়ার পরে আপনার কাজ কি? প্রথমত হচ্ছে শান্ত থাকা, কারণ আপনি যদি ভয় পেয়ে যান, প্রচন্ড আতঙ্কিত হয়ে যান, আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে। আচ্ছা, আর ব্লাড সার্কুলেশন বাড়া মানে আপনার বিষ হচ্ছে শরীরের মধ্যে খুব দ্রুত ফ্লো করবে এবং আপনার শরীরের মধ্যে খুব দ্রুত প্রভাব ফেলা শুরু করবে। আপনি খুব বেশি সময় পাবেন না চিকিৎসা করার। তো আপনি যদি সময় পেতে চান, বেশিক্ষণ বাঁচতে চান, তাহলে আপনাকে স্বাভাবিক থাকতে হবে যেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন নর্মাল থাকে এবং যেই জায়গাটায় কামড় দিছে সাপ সেই জায়গাটা স্থির রাখতে হবে যেন ওইখানে স্বাভাবিকের চেয়ে ব্লাড সার্কুলেশন বেশি না হয়। আচ্ছা, আবার টাইট করে বাঁধাও যাবে না, টাইট করে বাঁধতে গেলে আবার টোটালি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেলে ওই জায়গাটায় টিস্যুর পচন ধরা শুরু করে, কোষ নষ্ট হওয়া শুরু করে এবং দীর্ঘ সময় থাকলে অঙ্গটাও নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে স্থির থেকে, শান্ত থেকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে যেতে হবে। এর আসলে প্রাথমিক তেমন কোনো চিকিৎসা নাই। প্রাথমিক চিকিৎসা হচ্ছে শান্ত থাকা, জায়গাটা কম নড়াচড়া করা, প্রয়োজন হলে যেই দিকে হচ্ছে কামড় দিছে তার উল্টা দিক হয়ে রোগীকে শোয়ানো যাতে ওই জায়গাটা নড়াচড়া কম হয়, এবং যদি আরো পারেন সম্ভব হলে আপনার হচ্ছে লম্বা স্টিলের জাতীয় বা হচ্ছে বাঁশের বেত এরকম কিছু দিয়ে ওই জায়গাটায় হালকা করে বেঁধে ফেলা যেন ওটার মুভমেন্ট না হয়, একদম হচ্ছে স্ট্রেইট থাকে। ওকে, তাহলে নড়াচড়াটা কম হবে, ব্লাড সার্কুলেশন কম হবে, বিষ কম ছড়াবে এবং উনি সময়টা বেশি পাবে। এইভাবে ওনাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এবং এগুলো করতে আমার মনে হয়, আমি যেটা পার্সোনালি ফিল করি, যে এগুলো করতে গিয়েও বেশি টাইম নষ্ট করার প্রয়োজন নাই। আপনি সাপের কামড় খাইছেন, শান্ত থাকেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে চলে যান। আপনার টাইম এখানে খুবই গুরুত্বপূর্ণ, একবারে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি
যতটা সময় এখানে স্পেন্ড করবেন এদিকে, ততটা বেশি আপনার মস্তিষ্কের ক্ষতি করবে। নিউরোটক্সিন বিষ আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে ধ্বংস করা শুরু করবে। তো এখানে 1 সেকেন্ডও অতিরিক্ত নষ্ট করার কোনো সুযোগ নাই, দ্রুত হাসপাতালে আপনাকে পৌঁছাতে হবে। হাসপাতালে যাওয়ার পরে আপনি ইমার্জেন্সিতে যাবেন, যাওয়ার পরে সেখানে ইমার্জেন্সিতে যিনি দায়িত্বরত ডাক্তার থাকবে তাকে বলবেন যে আমাকে স্নেক বাইট করছে, সম্ভব হলে কিভাবে বাইট করলো, আচ্ছা সাপ আপনি কিরকম দেখছেন এটা বলবেন। সেক্ষেত্রে হয়তো বা ডাক্তারের বুঝতে সুবিধা হবে যেটা কোন প্রজাতির সাপ হতে পারে। পরিবেশ অনুযায়ী আন্দাজ করা যায় কোন পরিবেশে কিরকম সাপ থাকে। তো তখন হচ্ছে ডাক্তারের ডায়ালিসিস করাটা হচ্ছে সরি ডায়াগনোসিস করাটা সুবিধা হবে। ভর্তি হয়ে যখন যাবেন ডাক্তার আপনাকে অবজারভেশনে রাখবে। কারণ হচ্ছে নিউরোটক্সিন বিষ আসলে অবজারভেশন ছাড়া বোঝা যায় না। আমাদের ব্লাড টেস্ট করে আসলে হচ্ছে বিষ নির্ণয় করা হয়, সেটা শুধুমাত্র হেমোটক্সিক বিষের ক্ষেত্রে। আমাদের দেশে যে বিষধর সাপগুলো আছে এদের বিষ প্রধানত 2 ধরনের, একটা হচ্ছে নিউরোটক্সিন আর একটা হচ্ছে হেমোটক্সিন। নিউরোটক্সিন বিষগুলো হচ্ছে আপনার ক্রেইট কোবরা প্রজাতির যে সাপগুলা, এই যে ওয়ালস ক্রেইটের কথা বললাম, তারপর হচ্ছে গোখরা সাপের কথা বললাম, এদের বিষ হচ্ছে নিউরোটক্সিন। এই নিউরোটক্সিন বিষ হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমে প্রভাব ফেলে, যার কারণে এটা হচ্ছে ব্লাড টেস্ট দিয়ে ওইভাবে বোঝা যায় না। যেটা ব্লাড টেস্ট করা হয় হচ্ছে আপনার, এটাকে বলে 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট। এই টেস্টে এই বিষ ধরা পড়ে না। কিন্তু হেমোটক্সিক বিষ আমাদের ক্লটিং ফ্যাক্টরের প্রভাব ফেলে, রক্তের জমাট বাঁধা নষ্ট করে দেয়। যার কারণে ওই রক্ত নিয়ে টেস্ট টিউবের মধ্যে রাখা হয় 20 মিনিটের জন্য। যদি 20 মিনিটে রক্তের জমাট বেঁধে যায় তাহলে স্বাভাবিক, জমাট না বাঁধলে সেখানে হেমোটক্সিক বিষ আছে। তো এটা দিয়ে সহজে বোঝা যায়। সেক্ষেত্রে রাসেলস ভাইপার এবং পিট ভাইপার এই 2 সাপের হচ্ছে হেমোটক্সিক বিষ, এদের কামড় খেলে ব্লাড টেস্টে দ্রুতই নির্ণয় করা যায়। না হলে অবজারভেশনে থাকতে হবে। অবজারভেশনে থাকার পরে যদি তার মধ্যে নিউরোটক্সিক বিষের সিমটম দেখা যায়, তখন ডাক্তার নিশ্চিত হবে যে নাকি বিষধর সাপে কামড় দিচ্ছে, সেই অনুযায়ী তখন ডাক্তার চিকিৎসা শুরু করবে। এর আগে কিন্তু অ্যান্টিভেনম দেওয়া যাবে না। অনেকেই ডাক্তারের সাথে মারামারি শুরু করে দেয়, আপনারা রোগীকে কেন অ্যান্টিভেনম দিচ্ছেন না। কারণ হচ্ছে ডাক্তার তো আসলে এমনিতে অ্যান্টিভেনম দিয়ে দিতে পারবে না, উনি জানে, রোগীর লোকেরা হয়তো জানে না, কিন্তু ডাক্তার তো জানে। কারোর শরীরের ভেতরে যদি বিষ না থাকে আর যদি তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়, সেটার কিন্তু সাইড এফেক্ট আছে। সেই ধরেন কারো শরীরে বিষধর সাপ কামড় দেয় নাই, কিন্তু অ্যান্টিভেনম দেওয়া হলো, তাহলে কি হবে? হ্যাঁ, অ্যান্টিভেনম দেওয়া হলে এই অ্যান্টিভেনমের অনেক অ্যালার্জেটিক রিয়াকশন আছে, সেটা রোগীর মধ্যে প্রকাশ পাওয়া শুরু করবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বিষ যেমন প্রভাব ফেলে অ্যান্টিভেনম সেরকম প্রভাব ফেলতে পারে। ঠিক আছে, কারো যদি অ্যালার্জির প্রবলেম থাকে ভয়াবহ অবস্থা হতে পারে, যার কারণে ডাক্তার কখনোই, এটা সম্ভবই না, নিশ্চিত না হয়ে কখনোই অ্যান্টিভেনম দিবে না। আচ্ছা, তার মানে এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। খুবই সেন্সিটিভ। ডাক্তার 100% নিশ্চিত হয়েই তারপরে আপনাকে অ্যান্টিভেনম দিবে, তার আগে কখনোই দিবে না। আপনি ডাক্তারের সাথে যতই মারামারি করেন, ডাক্তার অ্যান্টিভেনম দিবে না, কারণ উনি জানে বিষ ছাড়া অ্যান্টিভেনম দিলে সেটা সমস্যা হবে। তারপরে বলছিলেন যে আপনার হচ্ছে পুরো প্রক্রিয়াটা নিয়ে শেষ করতে চাচ্ছিলেন। তারপরে হচ্ছে ডাক্তার আপনাকে অ্যান্টিভেনম দিল, তারপরে যদি আপনি সুস্থ হয়ে যান, নিউরোটক্সিন বিষ হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যান্টিভেনম দেওয়ার পরেই সুস্থ। এরপরে আপনার হচ্ছে আপনার বডির হচ্ছে আপনি টেস্ট করাতে পারেন যে আপনার ইন্টারনাল অর্গানগুলো ঠিক আছে কিনা। কারণ অনেক সময় হচ্ছে আপনার নিউরোটক্সিন বিষ গোখরা সাপের যে নিউরোটক্সিন বিষ, এই বিষের সাথেও আর অন্য ধরনের বিষ মিশ্রণ থাকে। অর্থাৎ কোনো সাপে এক ধরনের বিষ থাকে না, কয়েকটা ধরনের বিষের একটা ককটেল থাকে, মিশ্রণ থাকে। তাই নাকি? নিউরোটক্সিন হচ্ছে মেইন বিষ। আচ্ছা, বাস গোখরার মধ্যে কিন্তু কার্ডিওটক্সিন বিষ থাকে, যে কার্ডিওটক্সিন বিষ আমাদের হার্টের মধ্যে প্রভাব ফেলে। তো যার কারণে দেখা গেল যে আপনি অ্যান্টিভেনম দেওয়ার পরে সুস্থ হয়ে গেছেন, বাট আপনার হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে আপনার ওই সমস্যাটা বের করতে হবে এবং ওটার আলাদা চিকিৎসা করতে হবে। আবার রাসেলস ভাইপারের ক্ষেত্রে, হেমোটক্সিক বিষের ক্ষেত্রে আপনি অ্যান্টিভেনম দেওয়ার পরে সুস্থ হয়েছেন ঠিকই, বাট আপনার কিডনি অনেকটা ড্যামেজ হয়ে গেছে, সেটা টেস্ট করে বের করতে হবে এবং সেটার আবার আলাদা করে চিকিৎসা করতে হবে। যদি এগুলো না করেন আর কোনোভাবে আপনার যদি বেশি ড্যামেজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সুস্থ হয়ে বাসায় আসার পরেও মারা যাবেন, এবং এরকম ঘটনা আছে। কতটুকু সময়ের মধ্যে আমরা বুঝতে পারবো যে সাপ কামড় দিলে মারা যায়? এটা কি বোঝার কোনো ওয়ে আছে কিনা? এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর। আসলে কোন প্রজাতির সাপ কামড় দিল, কোন জায়গায় কামড় দিল, এবং হচ্ছে রোগীর শারীরিক কন্ডিশন কিরকম, তার বয়স কিরকম, তার ইমিউনিটি কিরকম, এই ব্যাপারগুলো ডিপেন্ড করে। ধরেন যে সাপ আপনার এমন জায়গায় কামড় দিছে যেখানে আপনার হচ্ছে ভেইন আছে, সরাসরি যেখানে বাইট পড়ছে ওইখান দিয়ে একবার সরাসরি ব্লাড সার্কুলেশনে ঢুকে গেছে বিষ, সেক্ষেত্রে খুব দ্রুত বিষ ছড়া যাবে এবং রোগী কিন্তু দ্রুত মৃত্যুর দিকে চলে যাবে। কতটুকু সময়? সেটা হয়তো পারে 1 ঘন্টার মধ্যেও মারা যেতে পারে। তো বাংলাদেশে তো 40 মিনিটে মারা যাওয়ার রেকর্ড আছে। আমার কাছে স্নেক বাইট এরকম কেস আছে যেখানে সাপে কামড় দেওয়ার 40 মিনিটের মধ্যে রোগী মারা গেছে। এবং এটার পিছনে একটা কারণ হচ্ছে, এটা অনেকেই জানে না, এই ব্যাপারটা বলি।
গোখরা সাপের বিষে যে কার্ডিওটক্সিন বিষ থাকে, নিউরোটক্সিন মেইন বিষ, বাট এর সাথে কার্ডিওটক্সিন বিষের মিশ্রণ থাকে। আর এই কার্ডিওটক্সিন বিষ আমাদের হার্টে প্রভাব ফেলে। এখন যদি কারো আগে থেকে হার্টের ইস্যু থাকে, হার্টের সমস্যা থাকে, তাহলে কিন্তু এই কার্ডিওটক্সিন বিষের কারণে খুব দ্রুতই উনি মৃত্যুর দিকে চলে যাবে, হয়তো বা বেশি সময় পাবে না। কিছুদিন আগে এরকম একটা স্নেক বাইট কেস আমি পাইছি, যেখানে রোগী সাপের কামড় খাওয়ার পরে খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে যায়, কিন্তু বাঁচানো যায় নাই, 1 ঘন্টার মধ্যে রোগীটা মারা যায়। তার কারণ ওনার হার্টের প্রবলেম ছিল। এই খইয়া গোখরার বিষে কার্ডিওটক্সিন থাকার কারণে অনেক সময় রোগী খুব দ্রুতই মারা যায় যদি হার্টের ইস্যু থাকে আগে থেকে। এক্ষেত্রে করণীয় হচ্ছে ওই তো ব্লাড সার্কুলেশনটা স্লো করার জন্য যেখানে কামড় দিচ্ছে তার উল্টো দিকে হয়ে শোয়া, বা হচ্ছে ওই জায়গাটার মুভমেন্ট কম করা, যাতে সময়টা বেশি পাওয়া যায়, দ্রুত হাসপাতালে পৌঁছানো, এটাই হচ্ছে করণীয়। তো হাসপাতালে পৌঁছানোর পরে বাংলাদেশ তো এমন অনেক দুর্গম জায়গা আছে, বিশেষত যেই সমস্ত অঞ্চলে আপনার হচ্ছে সাপ থাকে, সেই সমস্ত অঞ্চল থেকে হসপিটালে পৌঁছাইতে গেলে ওই আপনি যেটা বললেন 40 মিনিট বা 1 ঘন্টা, তার চেয়ে অনেক বেশি সময় লেগে যায়। তাহলে তো মানে পথের মধ্যেই মানুষ মারা যাওয়ার পসিবিলিটি তৈরি হয়। স্বাভাবিকভাবে একটা সুস্থ মানুষ স্বাভাবিকভাবে যদি 1.5 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছায় তাহলে সে সেফ। আচ্ছা, কারণ হচ্ছে এটা আসলে হিসাব করা হয় কিভাবে, একটা প্রাপ্তবয়স্ক মানুষ যার ইমিউনিটি নর্মাল, সে যদি 1.5 ঘন্টার মধ্যে সাপের কামড় খেয়ে হাসপাতালে যায়, সে সেফ। এর মধ্যে ট্রিটমেন্ট নিলে সে সুস্থ হয়ে ফিরতে পারবে, যদি আদার্স কোনো তার শারীরিক ইস্যু না থাকে, যেগুলো বললাম হার্টের সমস্যা বা এরকম কিছু, এরকম না থাকলে 1.5 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছানো একদম সেফ টাইম। বা অনেক সময় সমস্যা থাকলেও আপনার হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছালেও রোগী সুস্থ হয়ে যাবে। কারণ হচ্ছে ডিপেন্ড করে কোন জায়গায় বাইটটা পড়ছে, আপনি হচ্ছে কতটুকু সময়ের মধ্যে হাসপাতালে গেলেন, অনেক কিছু ডিপেন্ড করে আর কি এখানে। তো সবকিছু মিলে আর কি, এগুলো তো অতটা ক্যালকুলেশন করা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। স্বাভাবিক মানুষের কাজ হচ্ছে দ্রুত হাসপাতালে যাওয়া, ব্যাস। যে কোনো মাধ্যমেই হোক না কেন আপনাকে হাসপাতালে দ্রুত যেতে হবে, এটাই একমাত্র করণীয়। আপনি কি রাসেল ভাইপার কখনো ধরছেন? না ভাই, এটার কারণ না, রাসেল ভাইপার আমি হাতে নিয়ে নাড়াচাড়া করছি আমাদের ট্রেনিং এ, তাছাড়া আমি রেস্কিউ করার কখনো সুযোগ হয়নি, কারণ আমাদের রিজিয়নে এই সাপটা পাওয়া যায় না। আচ্ছা, আমি তো হচ্ছে রংপুরের মানুষ, আমাদের রংপুরে রাসেল ভাইপারের ওই রকম ভাবে নাই আর কি। রাসেলস ভাইপার সম্পর্কে আমাদের মিডিয়া যেভাবে ভয় দেখাইছে, এইটার কি বাস্তবতা আছে? এটা আসলে বেশিরভাগটাই গুজব। আমি তখনও কন্টেন্ট ক্রিয়েশন ওইভাবে করতাম না, বাট আমি ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম যখন ওই গুজবটা চলছিল। এখানে যে কথাগুলো আসছিল মিডিয়াতে বেশিরভাগই হচ্ছে গুজব, টিআরপির জন্য আসলে যা তা বলে আর কি। আমি সাংবাদিকদের ছোট করতেছি না, বাট অনেক সাংবাদিকরাই তো আসলে সাপ সম্বন্ধে খুব একটা জানে না। না তো আমি এখানে তো মানে ছোট করা যদি বলেন, আমি বলবো ছোট করা উচিত। কেন আমি বলি আপনাকে, যে বিষয়টা সম্পর্কে না জানে, যেমন আমি সাপ সম্পর্কে জানি না, তাহলে আমি একজন এক্সপার্টের সাথে কথা বলবো। বাংলাদেশে অনেক এক্সপার্ট আছে, যদি না থাকে প্রয়োজনে দেশের বাইরে থেকে আপনার হচ্ছে মানে ভিডিও কলের মাধ্যমে কারোর সাথে যুক্ত হয়ে আপনার হচ্ছে কি একটা তথ্য দিবে। একজন সাংবাদিক যদি অপতথ্য ছড়ায়, তাহলে তো অবশ্যই সেই ভালো সাংবাদিক না। অবশ্যই, কারণ মানুষ এখান থেকে ভুল আপনার শিখতেছে। রাসেল ভাইপারের সময় এমন একটা অবস্থা ভাই তৈরি হয়েছে, বিশ্বাস করেন আমি আমার বাসায় মনে করেন যে ঘুমাবো, মনে হচ্ছে ঘুমাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা তৈরি করে ফেলছে। অথচ দেখেন একটা বিষয় আমি বলি, অথচ তার আগেও রাসেল ভাইপার বাংলাদেশে ছিল এবং এখনো রাসেল ভাইপার বাংলাদেশে আছে, কিন্তু এখন এই যে মাঝখানে যেটা ভীতিকর একটা অবস্থা তৈরি করছে, বাসার মধ্যে থাকা যাচ্ছে না, আপনার হচ্ছে মনে হচ্ছে যে এই ওয়াশরুম থেকে চলে আসতেছে নাকি, মানে মনে হচ্ছে সব জায়গায় রাসেল ভাইপার। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে যে আসলে পরিবেশে রাসেল ভাইপার নাই, রাসেলস ভাইপার চলে আসছে মিডিয়াতে। ঠিক আছে, তো এখানে অনেক ভুল তথ্য ছিল যে রাসেল ভাইপার তেড়ে গিয়ে কামড় দেয়। রাসেলস ভাইপার কিন্তু খুবই অলস প্রকৃতির সাপ, তাই এক জায়গাতেই ঘাপটি মেরে থাকে। আচ্ছা, ও রাডারের মধ্যে যদি আপনি না জানো কামড় দিবে না। আচ্ছা, এবং যখন রাসেল ভাইপারের কাছাকাছি মানুষ যায়, ও বুঝতে পারে যদি, তাহলে কিন্তু খুব জোরে হিস হিস শব্দ করে, একদম প্রেসার কুকারের সিটির আওয়াজের মতো। আচ্ছা, তো ওইটা দিয়ে ও হচ্ছে সতর্ক করে দেয়। তারপরেও যদি আপনি ওর কাছাকাছি চলে যান, ধরেন যে 2-3 ফিটের মধ্যে, তখন কামড় খাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ও তেড়ে গিয়ে কখনোই কামড়াবে না, খুবই অলস প্রকৃতির সাপ। এক জায়গাতেই 7 দিন 15 দিন কাপটি মেরে থাকতে পারে, খাবারের প্রয়োজন হলে নড়বে, না হলে নড়বে না। আচ্ছা, তেড়ে গিয়ে কামড়ানোর আচরণ রাসেলস ভাইপারের নাই। এটা আসলে মিডিয়াতে এগুলো ছড়ানো হয়েছিল ওই সময়, যে অনেক দূর থেকে মানুষকে আক্রমণ করে, মানে টিআরপির জন্য যা করা যায় আর কি। তো এটা থেকে আসলে কি হয়েছে, মূলত আমাদের তো জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে, মানুষ সাপটা সম্বন্ধে ভুল জানছে, যার কারণে দেখা মাত্রই মেরে ফেলার টেন্ডেন্সি তৈরি হচ্ছে। আবার হচ্ছে অনেক জায়গায় বোঝানো হয় যে রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়। হ্যাঁ, সরাসরি বাচ্চা দেয়, কিন্তু এমনভাবে বলা হয় যে বাচ্চা দিয়ে ভরাই ফেলছে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। বাচ্চা দেওয়ার পরে আপনার হচ্ছে অর্ধেক বাচ্চা এমনিতেই নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে বিভিন্ন পাখি শিকার করে, গুই সাপ শিকার করে,
অর্থাৎ পরিবেশের মধ্যে, ইকোসিস্টেমের মধ্যে এমনিতেই জন্মের পরে অর্ধেক চলে যায়। আচ্ছা, তারপর হচ্ছে টিকে থাকে খুব অল্প কিছু, ঠিক আছে, কিন্তু এমন ভাবে বোঝানো হয় যে এতগুলো করে বাচ্চা দিচ্ছে না জানি পুরো দেশ ভরে গেল। আচ্ছা। কই এখন কই রাসেল পেপার? বিষধর সাপ যদি হয় সেক্ষেত্রে সাপের বাচ্চা মানে ধরেন যেটা 5 দিন বয়স বা 10 দিন বয়স, ওই সাপও যদি আমাকে কামড় দেয় বা কাউকে কামড় দেয় তাহলে কি সেটার বিষ হবে? শুধু 5 দিন 10 দিন বয়স না, ডিম থেকে বের হয়েই ও বিষ ঢালার মতো সক্ষমতা অর্জন করে। তাই? অবশ্যই, কারণ সাপেরা তো আসলে হচ্ছে পরিবারবদ্ধ কোনো প্রাণী না, বা হচ্ছে ওদের কোনো ফ্যামিলি নাই যে ওরা হচ্ছে মায়ের কাছ থেকে বড় হবে বা বাবার কাছ থেকে বড় হবে, এমন কিছু। বড় হয়ে বিষ এনে বিষ দিবে এরকম না। সাপ হচ্ছে জন্ম থেকেই ডিম থেকে বের হয়ে ও নিজের শিকার নিজে করে বেঁচে থাকে। আচ্ছা, যার কারণে ও ডিম থেকেই বিষ নিয়েই বের হয় এবং শিকার করার জন্য উপযুক্ত হয়েই বের হয়। ও ডিম থেকে বের হয়েই শিকার খোঁজে আর শিকার করেই বেঁচে থাকে। যার কারণে আপনি যদি সদ্য ডিম ফোটা একটা বাচ্চা হাতে নেন, সে যদি বাইট করে দেয় সে বিষ ইনজেক্ট করবে। এবং অনেক সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক সাপের চেয়ে বাচ্চা সাপের কামড় বেশি ভয়ঙ্কর হয়। কেন? এর কারণ হচ্ছে ওই যে বললাম, প্রাপ্তবয়স্ক সাপ কিন্তু ড্রাই বাইট করে ম্যাক্সিমাম টাইমে, কামড় দিলেও বিষ ঢালে না, কিন্তু বাচ্চা সাপের মধ্যে এই আচরণটা ওইভাবে বিকশিত হয় না, আচ্ছা, হতে সময় লাগে। যার কারণে ওই সময় সে ড্রাই বাইট করে না, সে কামড় দিলে তার মধ্যে কন্ট্রোল থাকে না, সে বিষ ঢেলে দেয় এবং তার সক্ষমতা সর্বোচ্চটা। মানে বাচ্চা সাপের মধ্যে কি পরিমাণ বিষ থাকতে পারে? এটা আসলে হচ্ছে সাপের উপর ভ্যারি করে আর কি। এক একটা প্রজাতির সাপের বিষ উৎপাদনের ক্ষমতা এক এক রকম। আপনার হচ্ছে ক্রেইটের বিষ খুবই কম হয়, আচ্ছা, খুবই কম। আর তার চেয়ে একটু বেশি হচ্ছে কোবরা, ভাইপারের আর একটু বেশি হয়, কিং কোবরার আরো বেশি হয়, এরকম ভ্যারি করে আর কি। তো প্রজাতি ভেদে এরকম হয় বাচ্চাদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। আমরা দেখি যে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে দেশের বাইরে এই জিনিসটা বেশি দেখি, কিং কোবরা নিয়ে আপনার হচ্ছে গিয়ে ওরা নানা ধরনের কলা কৌশল দেখায় বা বিভিন্ন ধরনের আপনার হচ্ছে গিয়ে ভিডিও দেখি। তো বিশাল বড় বড় সাইজের কিং কোবরা, তো ওইগুলো আপনার হচ্ছে গিয়ে এগুলো কি মানে ওরা দাঁত উঠিয়ে ফেলে নাকি ওগুলো আপনার হচ্ছে ইয়ে থাকে, স্বাভাবিক থাকে? এগুলো হচ্ছে বাইরের দেশের যে সাপগুলো নিয়ে আসলে ভিডিওগুলো করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো থাকে হচ্ছে ক্যাপটিভ ব্রিড, অর্থাৎ হচ্ছে খামারে উৎপাদিত সাপ, ওকে, যেগুলো দিয়ে হচ্ছে বিষের ব্যবসা করা হয় আর কি, বিষের জন্য। তো এই সাপগুলোর মধ্যে বন্য আচরণ একটু কম থাকে, আচ্ছা, থাকে বাট কম থাকে। একটা ওয়াইল্ড সাপ যে পরিমাণ অ্যাগ্রেসিভ হবে বা কামড় দেওয়ার যেরকম চেষ্টা করবে, খামারে উৎপাদিত সাপের মধ্যে সেই আচরণ কম থাকে। তার কারণ হচ্ছে ও কিন্তু জন্ম নেওয়ার পর থেকে শিকার করে না, ওকে খাবার দেয়া হয়, ও খায়, ঠিক আছে। আর হচ্ছে ওয়াইল্ডের প্রাণী, ও জন্মের পর থেকেই খাবারকে হচ্ছে শিকার করতে হয়। এই যে একটা আচরণগত পার্থক্য তৈরি হয় জন্মের পর থেকে, যার কারণে হচ্ছে ওই খামারের সাপ আর বন্য সাপের মধ্যে পার্থক্য। এবং ওরা ওটা ইজিলি হ্যান্ডেল করতে পারে, ওর সাথে ভিডিও করতে পারে, হ্যাঁ, অনেক নানান ধরনের অঙ্গভঙ্গি করে। যদি আমি পার্সোনালি এটা পছন্দ করি না, কারণ সাপ হচ্ছে বন্যপ্রাণী, তার সাথে সেভাবেই আচরণ করা উচিত। সাপকে কি পোষ মানানো সম্ভব? সম্ভব না, কারণ সাপের আসলে ওই রকম মস্তিষ্ক নাই যে সে আসলে মনিব বুঝতে পারবে। সাপ খুবই ক্ষুদ্র মস্তিষ্কের প্রাণী, কে উপকার করতেছে কে ক্ষতি করতেছে এটা বোঝার সক্ষমতা নাই। আপনি যতই সাপ পোষেন না কেন, সুযোগ পেলে সে কামড় দিয়ে দিবে, এটাই ওর নেচার। তাই? পেট হিসেবে অনেকে সাপ পালন করে, বিশেষ করে হচ্ছে বল পাইথন। এই সাপটা দেখতে অনেক সুন্দর হয়, আকর্ষণীয় হয়, কালার মানে সাদা কালারের মতো হয়, খুব কিউট লাগে। যার কারণে বিদেশে এটার প্রচলন আছে যে পেট হিসেবে রাখা। সেখান থেকে হয়তো বা বাংলাদেশীয় কেউ শখ করে রাখার চিন্তা ভাবনা করতে পারে। তো আসলে এগুলো তো হচ্ছে নন ভেনামাস সাপ, এবং ওই যে বললাম এগুলো হচ্ছে এর মধ্যে বন্য আচরণ কম থাকে, যার কারণে বাইট করার প্রবণতা থাকে না, খুব ইজিলি পেট হিসেবে রাখা যায়। তার মানে এই না যে সে পোষ মানছে, তার মধ্যে শুধুমাত্র বন্য আচরণটা নাই। খামার থেকে একজন চিন্তা করলো যে কিং কোবরা এনে পুষবে, তো এইটা কি আপনার হচ্ছে গিয়ে সমর্থনযোগ্য? না, এটা আসলে না করাই উত্তম, কারণ এখান থেকে দেখা যাবে যে অনেকেই তখন ওয়াইল্ড থেকে সাপ নিয়ে এসে পোষা শুরু করতেছে, সেটার প্রভাব কিন্তু পরিবেশের উপর পড়বে। আর আইনগত একটা জটিলতাও আছে বাংলাদেশে এখনো, পেট হিসেবে সাপ রাখা এটা আসলে আইনত একটু সমস্যা আছে, এটার লাইসেন্স করতে হবে, বা লাইসেন্স আসলে পাওয়াটাও জটিল ব্যাপার, কারণ এটা এখনো বাংলাদেশে ওইভাবে প্রচলন নাই। তো মেন্টালিটি গ্রো না করাই ভালো, এটা ওয়াইল্ডের জন্য ভালো। দেখা যাবে যে হচ্ছে সবাই ওইভাবে তো প্রোটোকল ফলো করবে না, দেখা যাবে যে একজন হচ্ছে সাপ পুষতেছে, তার দেখা দেখে আরেকজন ওয়াইল্ড থেকে সাপ কালেক্ট করলো, বা সাপুরের কাছ থেকে সাপ কালেক্ট করলো, করতেই পারে, সে সাপুরের কাছ থেকে সাপ কালেক্ট করতে পারে। সাপুরের সাপ কোথায় পাইলো? সে পাইছে হচ্ছে ওয়াইল্ড থেকে। তো আলটিমেটলি ক্ষতিকার হচ্ছে, পরিবেশের হচ্ছে। ধরেন হসপিটালে যাওয়া হলো,
সাপে কামড় দিছে, হসপিটালে গেছে। যাওয়ার পরে এমন অনেক সময় আমরা দেখি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকে না। তো এই যে জায়গাটা, এটার ক্ষেত্রে অ্যান্টিভেনমের কি অনেক দাম, তাহলে কেন পাওয়া যায় না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে? বিশেষ করে যখন রাসেলস ভাইপারের একটা ব্যাপার আসলো, তখন দেখলাম যে যখনই বলা হচ্ছে যে আপনার হলো কামড় দিছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে, যাওয়ার পর অ্যান্টিভেনম পায় নাই। তো সেক্ষেত্রে দামের এখানে ইস্যুটা নাকি অন্য কোনো সত্য এখানে লুকানো আছে? আসলে সাপে কামড়ের চিকিৎসাটাও আসলে জটিল একটা চিকিৎসা, যেটা আমি এর আগেও বলছি। তো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসলে সক্ষমতাটা খুবই স্বল্প। এখানে আইসিইউ এর মানে ব্যবস্থা নাই, ভেন্টিলেশনের ব্যবস্থা নাই, বা হচ্ছে খুব একটা অভিজ্ঞ চিকিৎসকও আমাদের উপজেলা পর্যায়ে পাওয়া যায় না। সদরগুলোতে থাকে, বাট উপজেলা পর্যায়ে পাওয়া যায় না। যার কারণে অনেক সময় দেখা যায় অ্যান্টিভেনম ঠিকই আছে, বাট চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এই সীমাবদ্ধতাগুলোর কারণে। যার কারণে আমাদের দেশের মানুষ সাপে কাটার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা পায় না। আবার কিছু কিছু জায়গায় হয় যেখানে হয়তো ভালো ডাক্তার আছে, ভাগ্যক্রমে সেখানে কোনো অভিজ্ঞ ডাক্তার আছে কর্মরত, সেখানে চিকিৎসা হয়, এরকম আছে। কিছুদিন আগেই হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটা স্নেক বাইট কেস পেয়েছিলাম। তো ওইখানে রোগীকে অ্যান্টিভেনম দেওয়ার পরে রংপুরে রেফার করা হয়েছিল। ওইখানে হচ্ছে রোগীকে যদি অ্যান্টিভেনম না দেওয়া হয়তো, পাটগ্রাম থেকে রংপুর আসতে আসতে সে কিন্তু সার্ভাইভ করতো না। অ্যান্টিভেনম দেওয়ার পরে তাকে হচ্ছে আইসিইউ সাপোর্ট এবং উন্নত সাপোর্টের জন্য, উন্নত হচ্ছে চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয় অ্যান্টিভেনম দিয়ে। তারপরে তাকে এখানে এসে আবার অ্যান্টিভেনম দেওয়া হয় এবং সে সুস্থ হয়। তো এই যে ব্যাপারগুলো, সীমাবদ্ধতাগুলোর কারণে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাগুলো পুরোপুরি হয় না। যদি এখানে সরকার নজর দেয়, হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যদি চিকিৎসা ব্যবস্থা আর একটু উন্নত করা যায়, বা ভালো মানের ডাক্তার রাখা যায়, প্রশিক্ষিত ডাক্তার যারা হচ্ছে স্নেক বাইট পেশেন্ট ম্যানেজমেন্টের উপর ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড, এরকম ডাক্তার যদি থাকে তাহলে সম্ভব। কারণ আমরা কিন্তু ভারতে দেখি, ভারতে কিন্তু হচ্ছে আপনার একদম স্থানীয় পর্যায়ের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থাকে সেখানেই সাপে কাটার চিকিৎসা খুব সুন্দরভাবে হয়ে যায়। তার কারণ হচ্ছে তাদের ডাক্তাররা খুবই অভিজ্ঞ। তো এরকম যদি হচ্ছে আমাদের ডাক্তাররাও অভিজ্ঞ, কিন্তু হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ ডাক্তার একটু কম পাওয়া যায়, ঠিক আছে, যার কারণে চিকিৎসাগুলো প্রপার হয় না। তো এইদিকে যদি সরকার একটু খেয়াল করে, ডাক্তারদের হচ্ছে স্পেশালি স্নেক বাইট পেশেন্ট ম্যানেজমেন্টের উপর ট্রেন্ড করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রাখে, তাহলে দেখা যাবে যে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা পাচ্ছে, বা উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও এখান থেকে কিছু কিছু চিকিৎসা শেষ করে তারপরে হয়তো বা শিফট করানো যাবে, সেক্ষেত্রে প্রাণ রক্ষা হবে। আমরা যেটা দেখলাম যে আপনার হচ্ছে সাপে কামড় দিলে খুব অল্প সময় পাওয়া যায়, যে হসপিটাল নেওয়ার থেকে শুরু করে অ্যান্টিভেনম দেওয়ার যে প্রক্রিয়াটা এই বিষয়ের মধ্যে। তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে যদি সাপ আমরা মেরে ফেলি তাইলে আপনার হচ্ছে পরিবেশের ক্ষতি হয়, তাইলে আপনার হচ্ছে সাপ আবার মানুষকে কামড় দিচ্ছে, তো এই দুইটা বিষয়কে কিভাবে সমন্বয় করা যায়, এর সমাধান কিভাবে করা যেতে পারে? আচ্ছা, হ্যাঁ, এটা খুবই একটা সুন্দর একটা প্রশ্ন। কারণ সাপের কামড়ে মানুষ মরতেছে, আবার সাপ মারলে পরিবেশের ক্ষতি হচ্ছে। তো দুই দিকেই ক্ষতি। এখন কিভাবে এটা দুই দিকেই ঠিক রাখা যায়, এটা একটা সলিউশন তো খুঁজতে হবে। তাহলে আমাকে বুঝতে হবে বাংলাদেশে কেন মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে। এটা একটু কেন সাপের কামড়ে মারা যায়, কেন সাপের কামড়ে মারা যায় এটা বুঝতে হবে। তো প্রথমত হচ্ছে কুসংস্কার, ওঝা। যেহেতু 90%-এর বেশি মানুষ কামড় খাওয়ার পরেই ওঝার কাছে যাচ্ছে, যার কারণে মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে। তাহলে আমাকে আগে কুসংস্কার দূর করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। মানুষ যদি সাপের কামড় খাওয়ার পরে হাসপাতালে যায়, ওঝার কাছে না যায়, তাহলেই 90% সাপে কাটা রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। আচ্ছা, তো এখান থেকে যদি মানুষ সাপে কাটা মানে মৃত্যু থেকে বেঁচে যায়, তাহলে একদিক কিন্তু ক্ষতি কমানো গেল, অর্থাৎ মানুষের প্রাণ বাঁচানো গেল শুধুমাত্র সচেতনতা দিয়ে। মানুষ যদি বেঁচে যায় তাহলে হয়তো সাপ মারার প্রয়োজনও হচ্ছে না। পরিবেশে সাপ থাকলে অ্যাক্সিডেন্ট হবে। বাংলাদেশে সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার চাইতে 10 গুণ বেশি মানুষ মারা যায় হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে। এমনকি মানুষ রাস্তায় চলাচল করা বন্ধ করে দিছে, না গাড়ি চালানো বন্ধ করে দিছে, দেয় নাই। তার কারণ হচ্ছে এটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ, আমাদের জীবিকার অংশ। তেমনি সাপও আমাদের পরিবেশের একটা মানে কি বলে অবিচ্ছেদ্য অংশ। সাপ ছাড়া ইকোসিস্টেম চলবে না। সাপ কি এমন উপকার করে যার জন্য সাপকে বাঁচায় রাখতে হবে? সাপ, আমি যদি একটা দিক বলি শুধুমাত্র, সেটা হচ্ছে সাপের প্রধান খাবার ইঁদুর। সাপ প্রচুর পরিমাণে ইঁদুর শিকার করে। আর ইঁদুর এমন একটা প্রাণী যে প্রচন্ড পরিমাণে বংশ বিস্তার করে, আপনার কল্পনারও বাইরে। যদি একজোড়া ইঁদুরকে উপযুক্ত পরিবেশে রাখা যায়, সে আপনার হচ্ছে 18 মাসের মধ্যে প্রায় 10 লক্ষ আত্মীয় স্বজন জন্ম দিতে পারে। 10 লক্ষ? ইয়েস, এত পরিমাণে বংশ বিস্তার করে, আপনি কোনোভাবেই ঠেকাইতে পারবেন না। ঠিক আছে, একটা হচ্ছে মেয়ে ইঁদুর, নারী ইঁদুর, তার বছরে প্রায় 5-7 বার বাচ্চা দেয়।
ঠিক আছে, একদম বাচ্চা প্রসব করা 2-3 দিনের মধ্যে আবার নতুন করে সে গর্ভবতী হয়। তো যার কারণে এদের বংশ বিস্তারটা প্রচন্ড পরিমাণে, এদেরকে আপনি ইকোসিস্টেম ছাড়া অন্য কোনোভাবে দমন করতে পারবেন না। ফাঁদ দিয়ে, বিষ দিয়ে আপনি কয়টা মারবেন? এটা প্রচন্ড পরিমাণে বংশ বিস্তার করে, যার কারণে আপনার ইকোলজিক্যাল ব্যালেন্স লাগবে। সাপ সহ অন্যান্য যে শিকারী প্রাণীগুলো আছে যারা ইঁদুরকে খায়, তাদের দরকার আছে। এখন আপনি বলতে পারেন, আচ্ছা ইঁদুর বেশি হোক, তাদের সমস্যা কি? ইঁদুর বেশি হলে যে ক্ষতিটা হবে, প্রথমত হচ্ছে ফসলের ক্ষতি। বাংলাদেশে প্রতি বছর প্রায় 3,000 কোটি টাকার ফসলের ক্ষতি করে ইঁদুর। এটা হচ্ছে পুরনো হিসাব, এখন যদি আরো হিসাব করা যায় আরো বেশি হবে। যে পরিমাণ খাদ্যশস্য ইঁদুর নষ্ট করে, তা দিয়ে 50 লাখ মানুষের এক বছরের খাবারের যোগান দেওয়া সম্ভব। তো এই বিশাল একটা ক্ষতি আমাদের কৃষি খাতে হচ্ছে ইঁদুরের দ্বারা। এছাড়াও পরোক্ষভাবে ইঁদুরের কারণে প্রচুর মানুষ মারা যাচ্ছে। ইঁদুরের কারণে কিভাবে? এটা কিভাবে? কারণ ইঁদুর থেকে প্রায় 30 ধরনের রোগ ব্যাধি ছড়ায়, আচ্ছা, এরও বেশি। এটা হচ্ছে আপনার ইঁদুরের যে হচ্ছে বিষটা থাকে, এগুলো খাদ্যশস্যের সাথে মিশে সেখান থেকে নানান রোগ জীবাণু মানুষের মধ্যে ছড়ায়। সেখান থেকে হচ্ছে মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারাও যায়, প্রাণঘাতী রোগও আছে। যার কারণে ইঁদুর থেকে কিন্তু পরোক্ষভাবে মানুষও মারা যাচ্ছে। তো এদেরকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। ইঁদুরের কারণে কিন্তু একটা মহামারী হয়েছিল অতীতে, সেটা হচ্ছে প্লেগ রোগে ইউরোপ আমেরিকায় কয়েক কোটি মানুষ মারা গেছিল। তো ইঁদুর যদি একদম মনে করেন যে অতিরিক্ত ভাবে বেড়ে যায়, তাহলে আবার কোনো নতুন মহামারীর সৃষ্টি হতে পারে। যার কারণে ব্যালেন্স রক্ষা করা খুবই জরুরি। যে কোনো প্রাণী, সাপও অতিরিক্ত বাড়তে দেওয়া যাবে না। সাপও যদি অতিরিক্ত হয়ে যায়, সেটাও পরিবেশের জন্য ক্ষতিকর। তো ব্যালেন্স রক্ষা করতে হবে। ব্যালেন্স রক্ষা কিভাবে করব? প্রাণীদের আবাসস্থল ঠিক রাখা, পরিবেশ ভালো রাখা, হয়তো কোনো প্রাণীকে মেরে না ফেলা, এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, মানুষকে সচেতন করতে পারি, তাহলে পরিবেশ ভালো থাকবে। আর পরিবেশ ভালো থাকলেই প্রতিটা প্রাণী ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আচ্ছা, যার কারণে সাপ আসলে জরুরি। কারণ সাপ, আমি বলি, সাপ ইঁদুর খায় এবং অন্যান্য বিভিন্ন পোকামাকড় খায়। এখন আপনি যদি সাপকে মেরে কমায় ফেলেন, তাহলে ইঁদুর সহ অন্যান্য পোকামাকড় গুলো বেড়ে যাবে, যেগুলো সাপ খাইতো। আবার সাপকে শিকার করে আর অন্যান্য প্রাণী বেঁচে থাকে। বিভিন্ন শিকারী পাখি আছে যে সাপ খায়, আবার সাপ আছে সাপকে খায়, বুই সাপ সাপকে খায়। ঠিক আছে, তো এই প্রাণীগুলোর খাবারের সংকট হবে। দুই দিক দিয়ে কিন্তু পরিবেশের ক্ষতি। সাপ যে প্রাণীগুলোকে খাইতো ওগুলো বেড়ে যাবে, আবার সাপকে যে প্রাণীগুলো খাইতো সেগুলো কমে যাবে। পরিবেশের ব্যালেন্স দুই দিক দিয়ে নষ্ট হয়ে যাবে। যার কারণে সাপের দরকার আছে, সব প্রাণীরই দরকার আছে ব্যালেন্স রক্ষা করার জন্য। তাইলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে ইঁদুর থেকে শুরু করে আমাদের কৃষি ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা রাখা হচ্ছে সাপ। তো সেই ক্ষেত্রে কি আমি এই কথা বলতে পারি যে ধরেন যেহেতু আপনি আবার বললেন যে 90% সাপ হচ্ছে নির্বিষ, তো আমরা সেই 90% নির্বিষ সাপগুলো পরিবেশে রেখে বিষধর সাপগুলো মেরে ফেললাম, তাইলে কেমন হয়? হ্যাঁ, এটা অনেকেরই প্রশ্ন যে যেহেতু নির্বিষ সাপই বেশি, নির্বিষগুলোকে রাখি, বিষধরগুলোকে মেরে ফেলি, পরিবেশও ঠিক থাকলো, মানুষও বাঁচলো। কিন্তু কথা হচ্ছে বিষধর সাপ তো আল্লাহ তাআলাই সৃষ্টি করছে। রাইট। কোনো প্রাণীকে আল্লাহ তাআলা অহেতুক সৃষ্টি করে নাই। প্রতিটা প্রাণীকে সৃষ্টি করার পিছনে কারণ হচ্ছে মানুষের কল্যাণ। মানুষের কল্যাণের জন্যই পুরো সৃষ্টি জগৎটা তৈরি করা হয়েছে। এখন যদি বিষধর সাপের প্রয়োজন নাই থাকতো, তাহলে তো আল্লাহ তাআলা এটা সৃষ্টি করতো না। আমাদের পরিবেশে বিষধর সাপের প্রয়োজন আছে বিধায় এটার সৃষ্টি করা হয়েছে। এটা ইকোসিস্টেমে অনেক প্রভাব রাখে। কিরকম বলেন ঠিক আছে, একটু? আপনার হচ্ছে দেখেন, আপনি যদি বিষধর সাপের আচরণগুলো খেয়াল করেন, বিষধর সাপগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঁদুরগুলো শিকার করে। নির্বিষের ক্ষেত্রে দেখা যায় যে ইঁদুর শিকার করা হচ্ছে কিন্তু দারাস এবং হচ্ছে অন্যান্য যে নির্বিষ সাপগুলো আছে, ধরেন যে ঢোরা সাপ বা হেলে সাপ, বেতাসরা সাপ, এগুলো নির্বিষ, কিন্তু এরা কিন্তু ইঁদুর তেমন একটা শিকার করে না। ইঁদুর শিকার করে কোনগুলা? গোখরা, তারপর হচ্ছে আপনার ক্রেইট প্রজাতির সাপগুলা, এবং ক্রেইট প্রজাতির সাপগুলা সাপকেই শিকার করে। তো এই যে ব্যাপারটা, অবশ্যই এদের প্রয়োজন আছে বিধায় এদেরকে সৃষ্টি করা হয়েছে। আপনি খালি চোখে হয়তো বা বুঝতে পারবেন না, বাট আপনি যদি ডিপলি এটা নিয়ে স্টাডি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষধর সাপের প্রয়োজনীয়তা আছে। তাছাড়াও বিষধর সাপের বিষ দিয়ে অনেক রোগের ওষুধ তৈরি করা হয়। ঠিক আছে, আপনার হচ্ছে বিভিন্ন হার্টের রোগ, তারপর হচ্ছে ক্যান্সার, মরণ ব্যাধি, অনেক রোগের হচ্ছে আপনার ওষুধ তৈরি করা হয় সাপের বিষ থেকে। এবং সাপের বিষের যে অ্যান্টিভেনামটা তৈরি করা হয়, এটাও সাপের বিষ থেকেই তৈরি করা হয়। সাপের বিষ ছাড়া অ্যান্টিভেনামও তৈরি হবে না। তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সাপের বিষকে বলা হয় হচ্ছে লিকুইড ডায়মন্ড। লিকুইড ডায়মন্ড কেন? কারণ এটা হচ্ছে অনেক দুরারোগ্য রোগের ওষুধ তৈরি করা হয় এখান থেকে, এবং সাপের বিষটা আসলে সহজলভ্য কোনো জিনিস না, যার কারণে এটার প্রাইসটা অনেক বেশি, এবং এটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আসলে বিষধর সাপের প্রয়োজনীয়তা আছে। আপনি হয়তোবা সরাসরি বুঝতে পারবেন না, আপনি দেখতেছেন যে শুধুমাত্র মারা যাওয়ার দিকটাও কমানো সম্ভব যদি আমরা সচেতন হই। আমরা আশরাফুল মাখলুকাত কেন?
মানুষ কেন আশরাফুল মাখলুকাত? কারণ তার বিচার বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। দিছে, মানুষের বিচার করার ক্ষমতা আছে। মানুষ চাইলে সৃষ্টি জগৎকে তার নিজের মতো করে মানে সাবধান থেকে চলাফেরা করতে পারবে। সে সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ করতে পারবে না, বাট সে নিজেকে সেফ রেখে চলাফেরা করতে পারবে, সেই সক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দিছে। তো সাপ তো হচ্ছে নাদান প্রাণী, ওর তো আর বুদ্ধি নাই। আপনি বুদ্ধিমান প্রাণী, আপনি জানেন কিভাবে সাপ থেকে নিরাপদ থাকতে হয়, এজন্য জানতে হবে, পড়াশোনা করতে হবে। আমরা মানুষকে সেই জানানোর কাজটা করতেছি, যেন মানুষ জেনে শুনে সাপ থেকে নিরাপদ থাকতে পারে। বাংলাদেশে মানুষ সাপের কামড় খাওয়ার কিছু কমন কারণ আছে। কেন? বেশ কিছু কমন কারণ। ধরেন যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে রাতের বেলা চলার সময় সাপের গায়ের উপর পা দিয়ে দেওয়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। আমার কাছে প্রতিদিনই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্নেক বাইটের কেস আসে, ফোন দিয়ে বলে ভাই আমি এইভাবে সাপের কামড় খাইছি। এর মধ্যে বলেন যে আপনার হচ্ছে 70% উপরেই থাকে সাপের গায়ের উপর পা দিয়ে দেওয়া। তো আপনি যদি রাতের বেলায় অন্ধকারে না চলাচল করে আলো নিয়ে চলাচল করেন, তাহলে কি আপনি জেনে বুঝে সাপের গায়ে পা দিবেন? দিবেন না। আপনি যদি শুধুমাত্র এইটুকু সচেতন হন যে আমি চলাফেরা করার সময় আলো নিয়ে চলাফেরা করব, তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্নেক বাইট কেস কমে যাবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আপনার সাপ মারতে গিয়ে কামড় খাওয়া। কিছু সাপের আচরণ আছে যারা আপনার সেকেন্ডের মধ্যে 180 ডিগ্রি টার্ন নিয়ে নিতে পারে। যেমন হচ্ছে এই যে ওয়াল স্ক্রেটের কথা বললাম না, যদি এর একটু লাজুক স্বভাবের, সচরাচর কামড় দিতে চায় না, কিন্তু খুব দ্রুত মুভ করে। আপনি ওর পিছন দিক দিয়ে বাড়ি দিতে গেছেন, আপনার বাড়ি পড়ার আগেই ও ঘুরে যাবে, আপনার পায়ের কাছে দেখা গেল কামড় দিয়ে দিচ্ছে। তো এরকম করেও মানুষ সাপের কামড়ে মারা যায়। আবার যেহেতু হচ্ছে বিষধর সাপগুলো ম্যাক্সিমামই হচ্ছে নিশাচর, রাতের বেলা চলাফেরা করে, তো যারা হচ্ছে গ্রাম অঞ্চলে রাতের বেলা মাছ মারতে যায়, তারা গিয়ে এইসব সাপের সম্মুখীন হয়, বা হচ্ছে ভুল করে পা দিয়ে দেয়, বা হঠাৎ করে কাছে চলে যায়, তখন কামড় খায়। তো এই যে কমন কিছু কারণ। আবার হচ্ছে পরিত্যক্ত কোনো জায়গায় হঠাৎ করে না দেখে হাত দিয়ে দেওয়া, বা কৌতূহলবশত কোনো ইঁদুরের গর্তে হাত দিয়ে দেওয়া, এইভাবেও সাপের কামড় মানুষ খায়। তো এই যে কমন কিছু কারণ, আপনি যদি এগুলো খোঁজা যায়, দেখা যাবে যে সর্বোচ্চ গেলে 10টা কারণ বের হবে যে কারণে মানুষ সাপের কামড় খায়। তো এই 10টা জায়গা থেকে যদি মানুষ সচেতন থাকে, তাহলে কিন্তু কামড়ের ঘটনাই কমানো সম্ভব। তারপরে যদি মানুষ ওঝা থেকে দূরে যায়, তাহলে মৃত্যু আরো কমে যাবে। তা আপনি যদি মানুষ হিসেবে সচেতন হন, আল্লাহ আপনাকে যে বিচার বুদ্ধি দিছে এটার যদি প্রয়োগ করেন, তাহলে তো আপনার সাপের কামড়ের মৃত্যু হবে না। রাইট। প্রথমত আপনি সাপের কামড়ই খাবেন না, দ্বিতীয়ত কামড় খেলেও, অ্যাক্সিডেন্ট হলেও আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবেন। এখন যদি আপনি এটা না করেন, আপনি যতই সাপ মারেন, অ্যাক্সিডেন্ট থেকে আপনি তো দূরে থাকতে পারবেন না। ধরেন যে আপনার বাসায় আপনার হচ্ছে টেন্ডেন্সি এরকম যে আমি সাপ পেলেই মারবো, সাপ তো মানুষকে কামড়ায় মেরে ফেলে, আপনার টেন্ডেন্সি এমন যে আমি সাপ পেলেই মারবো। আপনি সাপ পাইছেন ঠিক আছে, কিন্তু কামড় খাওয়ার পরে তখন কি লাভ হলো আপনার? আপনি এটা বিশ্বাস করেন যে সাপ পেলেই মারতে হবে, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন। কিন্তু ভাগ্যক্রমে আপনি সাপের কামড় খাওয়ার পরে সাপ দেখছেন, আপনি মারলেন, কিন্তু আপনার কি হবে এখন? আপনাকে ঘুরে ফিরে ওই চিকিৎসা নিতেই যেতে হবে। তাহলে আপনি আগে থেকেই সেটার জন্য প্রিপারেশন রাখেন। তো আপনি হচ্ছে সচেতন হন কিভাবে বসত বাড়ি থেকে সাপকে দূরে রাখা যায়। কামড় খাওয়ার আগেই যদি আপনি সাপকে বাসা থেকে দূরে রাখতে পারেন, তাহলে তো কামড় খাওয়া লাগতেছে না। এই জন্যই আমরা মানুষকে সচেতন করার কাজ করতেছি। অনেকে মনে করে আমরা বুঝি শুধু সাপকে বাঁচাতে চাই। আসলে আমাদের উদ্দেশ্য সাপকে বাঁচানো না, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে বাঁচানো। মানুষ যদি বাঁচে তাহলে সাপও বাঁচবে। কারণ হচ্ছে মানুষ মরার কারণেই সাপের প্রতি ক্ষোভ তৈরি হয়, মানুষ সাপকে শত্রু মনে করে, যার কারণে সাপকে পেলেই পিটিয়ে মেরে ফেলে। আমাদের টেন্ডেন্সি এমনটা তৈরি হয়ে গেছে একদম জন্মসূত্রে। তো যদি মানুষকে সচেতন করা যায়, মানুষ যদি বাঁচে, তাহলে সাপও বাঁচবে। এই জন্য আমরা মানুষকে বাঁচানোর কাজ করতেছি, যেন মানুষ এইসব কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারে। মানুষের বাসায় যেন সাপ ঢুকে না পড়ে, যে কি ব্যবস্থা নিলে বাসায় সাপ ঢুকবে না সেটা আমরা মানুষকে বোঝাচ্ছি। সাপে কামড়ালে কি করতে হবে সেটা আমরা মানুষকে বোঝাচ্ছি, যেন মানুষ বাঁচে। মানুষ বাঁচলেই পরিবেশে বাঁচবে। বিষধর সাপ যদি না থাকতো পরিবেশে, তাহলে অনেক দুরারোগ্য রোগের ওষুধ তৈরি করা সম্ভব হইতো না। সাপের বিষের এত ডিমান্ড কেন, বা এটাকে লিকুইড ডায়মন্ড কেন বলা হয়? কারণ এটা থেকে এমন কিছু ওষুধ তৈরি করা হয় যেটা সাপের বিষ ছাড়া সম্ভব ছিল না। ক্যান্সারের চিকিৎসার জন্য সাপের বিষের প্রয়োজন আছে। মানে ক্যান্সারের চিকিৎসায় যে হচ্ছে মেডিসিন তৈরি হয়, সেখানে সাপের বিষের প্রয়োজন হয়। আবার হচ্ছে হার্টের বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনার হচ্ছে সাপের বিষের প্রয়োজন হয়। তো এইরকম যেগুলো হচ্ছে খুবই ব্যয়বহুল চিকিৎসা, সেগুলোর জন্য কিন্তু সাপের বিষের প্রয়োজন হচ্ছে। যদি সাপের বিষ না থাকতো, তাহলে কিন্তু এই যে একদম ক্যান্সার কি মরণ ব্যাধি, ক্যান্সার হলে তো মানুষ কি হয়, মারাই যায় এক পর্যায়ে। তো এরকম একটা হচ্ছে কি বলে ভয়ঙ্কর একটা রোগের চিকিৎসা হচ্ছে সাপের বিষ থেকে। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সাপের বিষ হচ্ছে অ্যান্টিভেনম যে আমরা লাগে, সাপের হচ্ছে কামড় দিলে বাঁচানোর জন্য যে অ্যান্টিভেনম প্রয়োজন হয়, এটাও বিষ থেকে তৈরি হচ্ছে। তো বিষ যদি না থাকে,
মেডিকেল ইন্ডাস্ট্রিতে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক ওষুধই, অনেক ড্রাগই তৈরি হবে না, যার কারণে এটাকে লিকুইড ডায়মন্ড বলা হয়। এটার এত চাহিদা থাকার কারণে এবং এটার এত গুরুত্ব থাকার কারণে। তো এখান থেকে যেটা বোঝা যায় যে সাপ যদি না থাকতো, বিষধর সাপ যদি না থাকতো, তাহলে আপনি হয়তো বা বিষধর সাপের কামড়ে মরতেন না, কিন্তু সাপের বিষ থেকে যে সমস্ত রোগের ওষুধ তৈরি করা হচ্ছে ওই রোগগুলোতে আপনি মরতেন। আচ্ছা, ঠিক আছে, তো আপনার হচ্ছে বিষধর সাপের কামড়ে মানুষ মরতেছে, সচেতন থাকলে সেখান থেকে বেঁচে থাকা সম্ভব। আবার সাপের বিষ থেকে বিভিন্ন রোগের রোগ থেকেও মুক্ত থাকা সম্ভব। তো আমরা যদি মানুষ হিসেবে সচেতন হই, তাহলে বিষধর সাপ থেকেও আমরা উপকারী দিকটা বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আল্লাহ প্রতিটা প্রাণীকেই আমাদের প্রয়োজনে সৃষ্টি করছে। যদি আমরা বুঝি, তাহলে আমরা বিষধর সাপকেও আমাদের উপকারে ব্যবহার করতে পারবো, তার বিষ দিয়ে চিকিৎসা ক্ষেত্রে। জি, আপনিও বললেন যে মেডিকেল ইন্ডাস্ট্রিতে বিষকে বলা হচ্ছে যে লিকুইড ডায়মন্ড। আসলে বিষের দামটা কিরকম? বিষের দামটা আমার পক্ষে বলাটা একটু জটিল, কারণ আমি সরাসরি বিষ নিয়ে কাজ করি না। আমি হচ্ছে সাপ সংরক্ষণ, কনজারভেশন নিয়ে কাজ করি। বিষ নিয়ে তারাই অ্যাকুরেট তথ্য দিতে পারবে যারা বিষ উৎপাদন করে বা সেল করে। আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য পাই, এগুলো এক এক জায়গায় এক এক রকম, খুবই ভ্যারি করে। যেমন IRE নামে একটা অর্গানাইজেশন আছে, ওরা বলতেছে 1 গ্রাম কিংকোবরা সাপের বিষের দাম আপনার $20,000 থেকে $40,000। 20,000 থেকে 40,000? $40,000। আবার ইন্ডিয়ার একটা অর্গানাইজেশন তথ্য দিচ্ছে, সেখানে দাম হচ্ছে 20,000 রুপি থেকে 30,000 রুপি। মাত্র? আকাশ আর পাতাল তফাৎ। তো এই যে আসলে দামের যে ব্যাপারটা, এটা আসলে খুবই ভ্যারি করে এবং আমাদের পক্ষে এটা বলাটা একটু মুশকিল। এটা হয়তো বা তথ্য ভুলও হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে তারাই বলতে পারবে যারা এই লাইনে প্রফেশনাল, কারণ আসলে এক্সাক্ট তথ্য পাওয়া যায় না। এবং অনেক সময় আমরা দেখি মিডিয়াতে যে এত কোটি টাকার বিষ জব্দ হয়েছে, তো হয় কিন্তু অনেক সময় দেখা যায় এগুলো বেশিরভাগের ক্ষেত্রে আসলে ভুল দেওয়ার তথ্য, বেশিরভাগ ক্ষেত্রেই ভুল তথ্য দেওয়া থাকে এবং অতিরঞ্জিত করে বলা হয় ভিউ বাড়ানোর জন্য। আসলে বাস্তবে হয়তো বা ওইরকম দামও হয় না। ঠিক আছে, বাট সাপের বিষ কিন্তু দামি, এমন না যে একেবারে আবার হচ্ছে পানির দামে পাওয়া যায়, কারণ সাপের বিষ সংগ্রহ করা খুবই জটিল একটা কাজ। এইখানে হচ্ছে আপনি তরল অবস্থায় কিন্তু বিষকে সংরক্ষণ করে রাখতে পারবেন না। সাপের বিষ প্রথমে মিল্কিং করা হয়। মিল্কিং বলা হয় হচ্ছে বিষ বের করে নেওয়াটাকে। তো সাপের বিষ বের করে নিয়ে সেটাকে প্রথমে হচ্ছে আপনার একদম বরফ করে ফেলা হয়। বরফ বলতে হচ্ছে আপনার কি বলে, ওকে জমিয়ে ফেলা হয়। জমানোর পরে সেটাকে আবার হচ্ছে বাষ্পীভূত করা হয়, করে ওইখান থেকে পানিগুলো বের করে ফেলা হয়, করে সেটাকে পাউডারে পরিণত করা হয়, সেই পাউডারটাকে সংরক্ষণ করতে হয়। তো এই যে একটা প্রসেস, এইখানে হচ্ছে অনেক কি বলে প্রযুক্তির ব্যাপার আছে, অনেক গবেষণার ব্যাপার আছে, অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এবং সাপ থেকে আপনি যেমন না যে সাপ ওকে সে চেপে ধরলেন আর ও বিষ বের করে দিল, এমন না। একটা সাপ থেকে দেখা গেল যে আপনি মাসে হয়তো বা 2 বারের বেশি বিষ নিতে পারবেন না। একটা সাপ থেকে আপনি মাসে 2 বার বিষ নিতে পারবেন। বিষ দিলে আর কত কত গ্রাম দিবে, খুবই সামান্য। সেখান থেকে হচ্ছে পাউডার বের করলে খুবই সামান্য পরিমাণ দাঁড়ায়। তো যার কারণে এর দামটা এত বেশি। অনেকে মনে করতে পারে যে এত বেশি দাম, আমি সমানে বিষ বের করবো আর বিক্রি করব। ব্যাপারটা এতটা ইজি না। এটা হচ্ছে কম পাওয়া যায় এবং এটা জটিল প্রক্রিয়া বিধায় এর দামটা এত বেশি। সাপের বিষের আবার হচ্ছে দামের তারতম্য হওয়ার আরো কিছু কারণ আছে। যেমন হচ্ছে অঞ্চল ভেদে কিন্তু সাপের বিষের পার্থক্য থাকে। একই সাপের বিষ অঞ্চল ভেদে আলাদা ধরনের হতে পারে। আবার হচ্ছে যেমন ক্রেইট প্রজাতির সাপের বিষ খুবই সামান্য হয়, ভাইপার প্রজাতির সাপের বিষ একটু বেশি হয়, বা কিংকোবরা আরো বেশি বিষ দেয়। তো এরকম হয়তো বা সাপ্লাই যার যত বেশি তার হয়তো বা দাম একটু কম হতে পারে, বা যেটার চাহিদা বেশি সেটার দাম একটু বেশি হতে পারে। এরকম অনেক কিছু আসলে নির্ভর করে, যেটা আমার জায়গা থেকে আমার পক্ষে বলা, এক্স্যাক্টলি বলা একটু দুষ্টার ব্যাপার, কারণ এই ব্যাপার নিয়ে আমার খুব একটা স্টাডিও নাই। এটা আমার টপিকও না, আমার টপিক হচ্ছে কনজারভেশন। তো এটা নিয়ে এটা নিয়ে আমরাও যখন আমাদের টিম যখন আসলে রিসার্চ করছিল, হোমওয়ার্ক করছিল, তখন সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে কোথায় $20,000 আর কোথায় 20 থেকে $40,000 বলতেছে IRE। তো সেই জায়গা থেকে আবার ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া বলতেছে 20,000 বা 30,000 রুপিতে আপনার হচ্ছে বিক্রি হচ্ছে। তো এইটা একটাই আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ব্যাপার বাজারটা ওপেন না। হ্যাঁ। তো যার ফলে আপনার হচ্ছে গিয়ে তথ্যের কিছু ঘাটতি আছে। হ্যাঁ, যদি আমাদের বাংলাদেশে এরকম বাজার থাকতো, আমাদের বাংলাদেশে যদি এরকম ভেনম উৎপাদন হইতো, তাহলে হয়তো আমাদের কাছে তথ্যটা আরো ভালো থাকতো। কিন্তু বাংলাদেশে তো আসলে সাপের বিষ উৎপাদন হয় না, বা ওই ইন্ডাস্ট্রি এখানে গ্রো করে নাই, যার কারণে খুব বেশি ইনফরমেশন আমাদের কাছে নাই, বা আমিও ওই ব্যাপারে খুব বেশি একটা জানি না আর কি। তো এটা হচ্ছে যেটা বললাম, এটা হচ্ছে জেনারেল নলেজ থেকে। আচ্ছা, ফাইন্যান্সের এই জায়গা থেকে যেহেতু আমরা জিরো ফাইন্যান্স পডকাস্ট করি, সেই জায়গা থেকে ফাইন্যান্সের একটু বিষয় জানি আপনার কাছ থেকে। সেটা হচ্ছে আমাদের দেশে যারা সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম আনতে হয়, তো আমরা সম্পূর্ণ ইন্ডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ছি এই ব্যাপারে। বিশেষ করে সাউথ এশিয়াতেই এটার একটা প্রভাব আছে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা কেন আমাদের দেশে আপনার হচ্ছে অ্যান্টিভেনম তৈরি করতে পারতেছি না? সরকার কেন পৃষ্ঠপোষকতা দিচ্ছে না? আচ্ছা,
আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ অ্যান্টিভেনামের প্রয়োজন হয়, চাহিদা ধরেন যে আনুমানিক 10 কোটি টাকার মতো, এইরকম টাকার অ্যান্টিভেনাম প্রতি বছরই আমদানি করা হয়, বা এর থেকে একটু কম বেশি হতে পারে। আর অ্যান্টিভেনাম যদি আপনি দেশে উৎপাদন করতে চান, আমি তো বললাম সাপের বিষের অঞ্চল ভেদে তারতম্য হয়, তাহলে অ্যান্টিভেনাম উৎপাদন করার জন্য আপনাকে এই যে তারতম্য, এটাকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসতে হবে। কেন স্ট্যান্ডার্ডে আনতে হবে? এখন আপনি যদি ধরেন যে চিটাগংয়ের সাপের অ্যান্টিভেনাম তৈরি করছেন, রংপুরের একটা রোগীকে যদি আপনি ওই অ্যান্টিভেনাম দেন, তাহলে সেটা কাজ নাও করতে পারে। তাই? হ্যাঁ, হতেই পারে। তাহলে আপনাকে এমন একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে আসতে হবে যে অ্যান্টিভেনামটা সব অঞ্চলের মানুষের ক্ষেত্রেই কাজ করবে, কারণ আপনি তো প্রতিটা অঞ্চলের জন্য আলাদা আলাদা অ্যান্টিভেনাম তৈরি করতে পারবেন না, এটা প্রচন্ড ব্যয়বহুল একটা প্রক্রিয়া। তো এই যে একটা স্ট্যান্ডার্ড পজিশনে নিয়ে আসা, এর জন্য প্রচুর ফ্যাসিলিটিসের দরকার আছে, ইনভেস্টমেন্টের দরকার আছে, গবেষণার দরকার আছে, এবং এর জন্য দেখা যায় যে শত কোটি টাকার উপরে বা তারও বেশি ইনভেস্টমেন্ট দরকার। আর মার্কেট আমাদের মাত্র কত, 10 কোটি টাকার। তো এই যে একটা গ্যাপ, যার কারণে হয়তো বা বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো এখানে আগ্রহ দেখায় না, বা সরকারও এটাতে আগ্রহ দেখায় না। কয়েক শত কোটি টাকা ইনভেস্ট করার চাইতে তারা 10 কোটি টাকার অ্যান্টিভেনাম আমদানি করাটাকে বেশি সহজ মনে করে, এবং এই জন্যই আসলে মূলত অ্যান্টিভেনাম এভাবে আমদানি করা হয়, মানে উৎপাদন করা হয় না আমাদের দেশে। তবে যদি উৎপাদন করা যায়, তাহলে আমরা এখান থেকে রপ্তানি করেও আয় করতে পারবো। আমাদের দক্ষিণ এশিয়ায় কিন্তু অ্যান্টিভেনাম সাপ্লাই দেয় ইন্ডিয়া, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়ার হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকেই অ্যান্টিভেনামটা উৎপাদন হয়, এবং পুরো দক্ষিণ এশিয়ায় ওরা মার্কেটটা ধরে আছে। যদি বাংলাদেশে অ্যান্টিভেনাম উৎপাদন করা যায় একটা স্ট্যান্ডার্ড মান বজায় রেখে, তাহলে আমরা বাইরের দেশেও এটা রপ্তানি করতে পারবো। এবং এটা নিয়ে আসলে বাংলাদেশে কাজ করতেছে ভেনম রিসার্চ সেন্টার। তো এটা যেহেতু একটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া, তো তারা আসলে আমাদের কাছে অত বেশি ইনফরমেশন নাই যে তারা কোন পর্যায়ে আছে। তবে রিসেন্টলি একটা নিউজে দেখছিলাম যে তারা নাকি অ্যান্টিভেনাম তৈরির খুবই কাছাকাছি পর্যায়ে, হয়তো বা ভবিষ্যতে হতেও পারে। এই ব্যাপারে খুব বেশি ইনফরমেশন আমার কাছে নাই। আচ্ছা, যেটা আপনি বললেন যে অ্যান্টিভেনম আমাদের দেশের চাহিদা সেই তুলনায় খুব একটা বেশি না, মানে যেই পরিমাণ আপনার হচ্ছে কি ইনভেস্ট করা লাগবে সেই তুলনায় চাহিদাটা না। এবং 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 হচ্ছে যে অ্যান্টিভেনাম আমাদের দেশে আমদানি করা হয়, এর মধ্যে কিন্তু অনেক অ্যান্টিভেনাম নষ্ট হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়। আচ্ছা, মানে পুরোপুরি প্রয়োগ করা হয় না, বা মেয়াদ উত্তীর্ণ অনেক অ্যান্টিভেনাম থাকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি আমাদের সেই সুযোগ থাকে, তাহলে আমরা তো এক্সপোর্ট করে আপনার হচ্ছে গিয়ে বৈদেশিক মুদ্রা আসার যে ব্যাপারটা থাকে, সে বিষয়ে তো আমরা এখানে কাজ করতে পারি, আমাদের তো সেই সুযোগটা আছে। অবশ্যই আছে। যাক বিশ্বাস, যিনি আপনার হচ্ছে পটুয়াখালীতে একটি সাপের খামার করেছেন, ইন্টারনেটের তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশের সর্বপ্রথম আপনার হচ্ছে গিয়ে সাপের খামার তৈরি করেন। 31 মে 2022 বলেন ডেইলি স্টারকে যে আমার প্রতিষ্ঠিত খামারে 300 বিষধর সাপ থেকে প্রতি মাসে প্রায় 8 কোটি টাকা মূল্যের বিষ উৎপাদন সম্ভব, যা দেশীয় ঔষধ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এই ব্যাপারে কি বলবেন, যে এই অপার সম্ভাবনার কথা তিনি বলছেন, কিন্তু সরকার সেই ব্যাপারে আপনার হচ্ছে নজর দিচ্ছে না, নাকি বাস্তবতা ভিন্ন? বাস্তবতা এখানে ভিন্ন। এখানে যদি আপনি চিন্তা করেন, উনি মাসে 8 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আনতে পারবে বিদেশে রপ্তানি করলে, তাহলে সরকার এটা কেন বন্ধ করবে? এখানে তো সরকারের লাভ, আমাদের রিজার্ভ সমৃদ্ধ হবে বৈদেশিক ডলার আসলে। এখানে বন্ধ করার কারণ হচ্ছে উনি প্রপার সেফটি মেনটেন করেন নাই। আপনি হয়তো জানেন ওনার খামারে একজনের মৃত্যুর ঘটনাও আছে। আচ্ছা। এবং উনি ওয়াইল্ড থেকে সাপ ধরে আনতো, ওয়াইল্ড থেকে সাপের ডিম আনতো, আনার পরে ওনার খামারে সেটার বাচ্চা ফুটাইতো, যেটা বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিষিদ্ধ। আচ্ছা, তা আপনি যদি পরিবেশের ক্ষতি করে ওয়াইল্ড থেকে সাপ ধরে নিয়ে এসে খামার পরিচালনা করতে চান, এটা কোনো সরকারই আপনাকে করতে দিবে না, এটা আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ীও হয় না। আপনি যদি আইন অনুযায়ী অনুমতি নিয়ে ওয়াইল্ড থেকে আপনি স্পিসিস কালেক্ট করতে পারেন, করে আপনার খামারের মধ্যে ব্রিডিং করে পরিবেশকে ক্ষতি না করে নীতিমালা অনুযায়ী, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি আপনি করতে পারেন, সরকার অবশ্যই আপনাকে অনুমতি দিবে। আপনি যদি কোনো কারণে মানে পরিবেশের জন্য হার্মফুল না হন, সোসাইটির জন্য হার্মফুল না হন, দেশের জন্য হার্মফুল না হন, সরকার আপনাকে কেন অনুমতি দেবে না ভাই? এখান থেকে তো রেমিটেন্স আসতেছে, সরকার তো রেমিটেন্সই চাই, তাই না? রাইট। তো রেমিটেন্স যদি আপনি এনে দিতে পারেন, আপনাকে তো বাধা দেওয়ার কোনো কারণ নাই। যদি আপনি সবকিছু মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই সরকার অনুমতি দিবে, এবং রাজ্জাক বিশ্বাসকেও দিত। কিন্তু যেহেতু উনি এটা প্রপার মেনটেন করতে পারেন নাই, যার কারণে বন বিভাগ এখানে হয়তো বাধা হয়ে দাঁড়াইছিল, এবং উনি সম্ভবত জেলও খাটছে, আমি যতটুকু আমার মনে পড়ে। এবার একটু আসি আপনার হচ্ছে গিয়ে একেবারে একটা ভিন্ন প্রসঙ্গে বলতে, আপনার হচ্ছে গিয়ে আপনি যে জায়গা থেকে আপনার হচ্ছে রেস্কিউর শুরু করছেন, বা যে প্রতিষ্ঠান থেকে, যে সংগঠন থেকে, তো এটার সাথে আপনার হচ্ছে আপনি তো যুক্ত হওয়ার ব্যাপারটা বললেন, তো আসলে ট্রেনিংটা আপনি কিভাবে নিয়েছিলেন এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন, এবং এই সংগঠনটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা কিভাবে কাজ করে। আচ্ছা,
এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 2019 সালে। তখন আমি সংগঠনের সাথে ছিলাম না। তখন হচ্ছে বাংলাদেশের খুবই লিমিটেড কিছু রেস্কিউয়ার ছিল, খুবই অল্প কিছু। তারা মিলেই হচ্ছে এই সংগঠনটা তৈরি করে এবং আমাদের ফাউন্ডারের নাম হচ্ছে শহীদুল ইসলাম স্যার। উনি এই সংগঠনটা প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাকালীন সদস্য অল্প কিছু ছিল, এক্সাক্ট সংখ্যাটা বলতে পারতেছি না, সরি। তো তারপরেই ধীরে ধীরে এটা গ্রো করে এবং আমাদের বর্তমানে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপে 2 লাখের উপরে মেম্বার এবং আমাদের ফেসবুক পেজেও 1 লাখের উপর ফলোয়ার, এবং বাংলাদেশের সর্ববৃহৎ বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংগঠন হচ্ছে আমাদের WSITBT। আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই আমাদের রেস্কিউয়ার আছে এবং উপজেলাগুলোতেও হচ্ছে, এবং এটা কন্টিনিউ থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা উপজেলায় আমাদের রেস্কিউয়ার তৈরি হবে এবং সবাই ভলান্টিয়ার। এখানে সবাই স্বেচ্ছাসেবী, সবাই স্বেচ্ছায় প্রাণ প্রকৃতির কল্যাণে কাজ করতেছে। আপনাদের এই সংগঠনের উদ্দেশ্য কি? আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে সাপ এবং মানুষের মধ্যকার সংঘাত কমানো। নট অনলি সাপ, অন্যান্য বন্যপ্রাণী সহ বন্যপ্রাণীর সাথে মানুষের সংঘাত কমানোই হচ্ছে আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য। কারণ যদি সংঘাত কমানো যায় তাহলে সংরক্ষণও সম্ভব। আর এই সংঘাত তৈরি হয়েছে মূলত মিস ইনফরমেশনের কারণে, কুসংস্কারের কারণে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, কুসংস্কারগুলো দূর করতে পারি, তাহলে এমনিতেই মানুষের সাথে বন্যপ্রাণীর সংঘাত কমে যাবে। আচ্ছা, আর সংঘাত কমে গেলেই সংরক্ষণ হবে। এই জন্যই আমাদের সংগঠন কাজ করতেছে। আমাদের প্রধান ফোকাসটাই হচ্ছে মানুষকে সচেতন করা। শুধুমাত্র রেস্কিউ করে ছেড়ে দেওয়াটাই কাজ না। রেস্কিউ করে ছেড়ে দিলে তো মানুষ সচেতন হবে না। মানুষকে সচেতন করতে পারলে তাহলেই সংরক্ষণ হবে। আমি একটা করে সাপ উদ্ধার করে কয়টা করতে পারবো? বাংলাদেশে প্রতিদিন যে পরিমাণ সাপ মানুষ মারে বা যে পরিমাণ বন্যপ্রাণী মানুষ মারে, আমাদের পুরো সংগঠন মিলে তার 1%ও রেস্কিউ করা সম্ভব না। তাহলে কিভাবে এই পুরো জীবজগৎটা রক্ষা হবে? সচেতনতার মাধ্যমে। যদি মানুষ সচেতন হয়, আপনি মারেন, মানে যদি মানুষ সচেতন হয়, আপনি না মারেন, আর কেউ না মারে, তাহলেই তো সংরক্ষণ হবে। এবং এটার জন্য আমরা কাজ করতেছি। খুবই চমৎকার, খুবই চমৎকার। ধরেন আমার ইচ্ছে হলো যে আমি রেস্কিউতে যুক্ত হব। এখন আমার জন্য মানে পুরো প্রসেসটা কি হবে, মানে আমি কিভাবে করতে পারি, কোথায় করতে পারি, কত টাকা খরচ হতে পারে, টোটাল বিষয়টা যদি একটু বলেন। প্রতি বছরই আমাদের সংগঠন থেকে একটা লার্নিং ব্যাচ অ্যানাউন্স করা হয়। আমরা হচ্ছে যারা আগ্রহী সারা বাংলাদেশ থেকে সাপ এবং বন্যপ্রাণী নিয়ে কাজ করার জন্য স্বেচ্ছাসেবার মনোভাব থেকে তাদেরকে আমরা একত্রিত করি এবং তাদেরকে আমরা হচ্ছে জুম মিটিংয়ে ক্লাস নেওয়া হয়। আপনার হচ্ছে থিওরিটিক্যাল ক্লাসগুলো, বাংলাদেশের যতগুলো সাপ আছে সবগুলো সাপ নিয়েই ক্লাস নেওয়া হয় এবং বেসিক যে নলেজগুলো থাকে এগুলো সবগুলোই তাদেরকে শেখানো হয়। একদম কি বলে, খুঁটিনাটি সবকিছু, সাপের অ্যানাটমি থেকে শুরু করে সাপের বিহেভিয়ার, চেনার উপায়, বিষ, মানে আপনার একটা ভালো রেস্কিউয়ার হওয়ার জন্য যা যা জানা দরকার সবকিছুই তাকে থিওরিটিক্যালি ক্লাস করে শেখানো হয়। এখানে আমাদের সংগঠনের এক্সপার্টরা এক এক দিন ক্লাস নিয়ে স্টুডেন্টদেরকে, যারা নতুন লার্নার থাকে তাদেরকে শেখায় এবং পুরো 1 বছর এই জার্নিটা চলে। যখন থিওরিটিক্যাল ব্যাপারগুলো শেখা হয়ে যায়, সেখান থেকে যারা ভালো শিখতে পারে সিনিয়ররা তাদেরকে সিলেক্ট করার পরে তাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের জন্য নেওয়া হয়। আমাদের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হচ্ছে 3টা জায়গায়, চট্টগ্রামে, ঢাকাতে এবং উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড়ে। তো যে কোনো একটাতে অ্যাটেন্ড করতে পারলেই হয়ে যায়। অনেকের জন্য ঢাকাতে সুবিধা হয়, কারোর জন্য পঞ্চগড়ে, কারোর জন্য হচ্ছে চট্টগ্রামে। তো সেখান থেকে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে বন বিভাগের কর্মকর্তারা থাকে, সেখানে হচ্ছে বিভিন্ন সংগঠনের সিনিয়ররা থাকে, আমাদের সংগঠনের সিনিয়ররা থাকে, যারা হচ্ছে স্নেক হ্যান্ডেলিংয়ে এক্সপার্ট, অনেক সময় হচ্ছে হার্পেটোলজিস্ট থাকে। তো তাদের তত্ত্বাবধানে এই ট্রেনিংটা হয়। তারপরে কিন্তু সরাসরি মাঠে হচ্ছে বিষধর সাপ রেস্কিউ করতে দেওয়া হয় না, কারণ এখানে বলছিলাম ভুলের কোনো জায়গা নাই। তাদেরকে হচ্ছে আগে নির্বিষ সাপ উদ্ধার করা দিয়ে তাদেরকে প্র্যাকটিস করানো হয়, শেখানো হয়। আচ্ছা, যখন রেস্কিউ কল আসে তখন আগে হচ্ছে নিশ্চিত করা হয় ওটা বিষধর নাকি নির্বিষ। যদি নির্বিষ হয় তখন ওই লার্নার থেকে যারা ট্রেনিং নিছে তাদেরকে পাঠানো হয়। তারা যখন মোটামুটি একটু অভিজ্ঞ হয়ে যায় তারপরে তাদেরকে বিষধর সাপের ক্ষেত্রে পাঠানো হয়। আপনি চাইলেই কিন্তু একটা মানে আমাদের সংগঠন থেকে কেউ চাইলেই সে একটা বিষধর সাপ উদ্ধারে যাইতে পারবে না, সংগঠনের পারমিশন লাগবে। সংগঠন যদি তাকে হচ্ছে অনুমতি না দেয় সে যেতে পারবে না। আর রুলস ভায়োলেশন করলে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, কারণ কারো যদি প্রাণ চলে যায় সেটা কিন্তু ফিরে আসবে না। এই জন্যই এই ব্যাপারটা খুবই স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হয়, যার কারণে আমাদের সংগঠনে প্রায় 6-7 বছর থেকে কাজ করতেছে। আজ পর্যন্ত প্রাণহানির মতো ঘটনা
কারো ঘটে নাই। তো সেক্ষেত্রে অর্থের ব্যাপারটা মানে হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে এই যে লার্নিং ব্যাচ যে চালানো হয়, এই যে আমরা হচ্ছে এতগুলো হচ্ছে ছেলেদেরকে বা যারা স্টুডেন্ট থাকে তাদেরকে শেখানো হয়, এদের পিছনে হচ্ছে অনেকে কাজ করে, ক্লাস নেয়, প্রেজেন্টেশন তৈরি করে, এই যে পুরো ব্যাপারটা পুরোটাই স্বেচ্ছাসেবা, এখানে কোনো পেমেন্ট নাই। হ্যাঁ, যখন হচ্ছে লার্নিং ব্যাচে আমরা হচ্ছে রিক্রুট করি, তখন রেজিস্ট্রেশন ফি হিসেবে 100 টাকা বা 200 টাকার মতো নেওয়া হয় নামমাত্র। সেটা হচ্ছে সংগঠনের ফান্ডে যায়, যেটা দিয়ে আমাদের হচ্ছে প্রাণীর কল্যাণেই খরচ করা হয়। ওই কোর্সের জন্য কাউকে কোনো টাকা পেইড করতে হয় না, এবং যারা কোর্সটা চালায়, যারা ক্লাস নেয়, তারাও এখান থেকে বিন্দুমাত্র মানে অর্থের দিক দিয়ে লাভবান হয় না। এটা পুরোটাই স্বেচ্ছাসেবা। এখানে যা আমরা করি সবই স্বেচ্ছাসেবা, শেখাই এটাও স্বেচ্ছাসেবা, রেস্কিউ করি এটাও স্বেচ্ছাসেবা। এই যে আমরা হচ্ছে যারা এখানকার সদস্য আছি, আমরা কিন্তু একটা মাসিক চাঁদা দিই সংগঠনে। একটা হচ্ছে যার যত সামর্থ্য, এখানে নির্দিষ্ট করে বলা নাই, তবে লিমিট সর্বনিম্ন আছে 100 টাকা, এর উপরে যে যত দিতে পারে। তো এই যে মাসিক চাঁদাটা, এটা দিয়ে আমাদের সংগঠন রান হয়। এখানে বাইরে থেকে খুব বেশি ফান্ডও আসে না, এবং আমরা যে কাজগুলো করি এগুলো পুরোটাই নিজের পকেট থেকে করি। আমি প্রায় 2021 সাল থেকে কাজ করতেছি, শত শত রেস্কিউ করছি, সব নিজের পকেট থেকে। এখন তো হচ্ছে আমি ফেসবুক থেকে আর্ন করি, তো এখান থেকে আমি খরচগুলো করি। তার আগে তো আমার ওইভাবে আর্নিং ছিল না, তখন হচ্ছে নিজের পকেট মানি থেকে খরচ করতাম। আসলে আমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নাই। হঠাৎ করে আপনার হচ্ছে নিজের পকেটের টাকা দিয়ে মানে আপনার হচ্ছে রেস্কিউ করতে যাওয়া বা এই ধরনের এই যে জায়গাটা, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর এই ইচ্ছে কেন জাগলো? আসলে কাউকে না কাউকে তো এটা করতে হবে। আমরা মানুষেরাই তো পরিবেশের ক্ষতি করতেছি, আবার মানুষকেই সেটা রক্ষা করতে হবে। সে রক্ষা করার জায়গাটা থেকে আমরা আসছি। এখন বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, এখানে মানুষের টেন্ডেন্সি হচ্ছে সাপ দেখলেই মেরে ফেলা। নট অনলি সাপ, যে কোনো বন্য প্রাণী দেখলেই কেমন জানি মানুষের একটা টেন্ডেন্সি কাজ করে ওটাকে মারতে হবে। তো আপনি যদি ওটা উদ্ধার করতে গিয়ে আরো টাকা চার্জ করেন, তাহলে আপনাকে তো কেউ কল করবে না, ওই প্রাণীটাকেই মেরে ফেলবে, তো আপনাকে টাকা দিয়ে ডাকবে না। যার কারণে আমরা কারো কাছ থেকে টাকা পয়সা চার্জ করি না, আমরা হচ্ছে পুরোপুরি স্বেচ্ছাসেবার জায়গা থেকে এই কাজটা করি। হ্যাঁ, যদি কেউ আমাদের যাতায়াতের অর্থ দিয়ে হেল্প করে, যেহেতু আমাদের সবাই স্টুডেন্ট, ম্যাক্সিমাম সবাই স্টুডেন্ট, তো কারো আসলে ওইভাবে ইনকাম নাই, কেউ যদি যাতায়াতের অর্থ দেয় তাহলে আমরা উপকৃত হই এবং সেটা আমরা নিই, কিন্তু জোর করে বা হচ্ছে একটা দাবি করে আমরা চার্জ করি না। আচ্ছা, আপনি এত সব ধরছেন, রেস্কিউ করছেন, সাপের মনি পান নাই? সাপের যদি মনি পাইতাম তাহলে হয়তোবা আমি এই দেশেই থাকতাম না, হয়তোবা উন্নত কোনো দেশে গিয়ে বসবাস করতাম, আমার প্রচুর টাকা পয়সা হয়ে যাইতো। আসলে এই পুরো জিনিসটা হচ্ছে মিথ। এটা হচ্ছে বাংলা সিনেমা থেকে চলে আসা একটা ধারণা বা রূপকথার গল্প থেকে, যেখানে সাপের মনি আছে। সাপের মনি বলতে আসলে কিছু হয় না, সাপের মাথায় কোনো পাথর, হীরা এরকম কোনো কিছুই থাকে না। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে মানুষের একটা ভ্রান্ত ধারণা। আমরা দেখি যে সিনেমার মধ্যে আপনার হচ্ছে গিয়ে সাপে কামড় দিচ্ছে নায়িকাকে, নায়ক এসে মুখ থেকে সাপ ফেলে দিচ্ছে, অ্যান্টিভেনম লাগে না, কোনো কিছু লাগে না, আপনার হচ্ছে গিয়ে এইভাবেই সুস্থ করে ফেলতেছে। তো এইটা কি আসলে বাস্তবে সম্ভব? আসলে বাংলাদেশে সাপ নিয়ে যে কুসংস্কারগুলা, এগুলা সৃষ্টি করছে হচ্ছে প্রথমত সাপুরে, তারপরে হচ্ছে বাংলা সিনেমা। বাংলা সিনেমায় সাপ নিয়ে যা দেখানো হয়েছে সবগুলোই হচ্ছে ভণ্ডামি, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নাই। যেমন সাপ কামড়ানোর পরেই নায়িকাকে সাপ কামড়ায়, নায়ক এসে কি করে, জায়গাটাতে কেটে তারপর চুষে বিষ বের করে। এটা আসলে অসম্ভব একটা ব্যাপার, এটা কখনোই সম্ভব না। সাপের বিষ দূর করার জন্য অ্যান্টিভেনমই লাগবে, চুষে সাপের বিষ বের করা যায় না, এটা অসম্ভব। ওই যে বিন বাজানোর যে ব্যাপারটা, বিন বাজায় নিয়ে আসে সাপ। আসলে সাপের কিন্তু আমাদের মতো কান নাই, আমরা যেভাবে শব্দ শুনি সাপ ওইভাবে শব্দ শুনে না। সাপ হচ্ছে মাটির ভাইব্রেশন অনুভব করে এবং পরিবেশের মধ্যে থাকা রাসায়নিক কণা জিহ্বার মাধ্যমে সংগ্রহ করে ঘ্রাণ নিতে পারে, দিক নির্ণয় করতে পারে। শব্দ আমরা যেভাবে শুনি এইভাবে সাপ কখনোই শুনতে পারে না। যার কারণে সাপের সামনে আপনি যদি ওই যে বিয়ে বাড়িতে হচ্ছে যে বক্স বাজায়, ওইটা দিয়েও যদি সাপের বিন বাজান, তাতেও সাপের কিছু যায় আসে না। তাইলে আপনি বলতেছেন যে সাপ কানে শুনে না, তাহলে আপনার হচ্ছে গিয়ে যখন সাপুরে বিন বাজাচ্ছে, সাপ এভাবে ঝুলছে, এটা কেন? হ্যাঁ, এটার কারণ হচ্ছে সাপ স্থির বস্তু পরিষ্কার দেখতে পারে না, সাপের দৃষ্টিশক্তি অনেক দুর্বল, ঘোলাটে। যার কারণে সাপের সামনে যদি কোনো বস্তু নড়ে, সাপ ওইটা বুঝতে পারে এবং ওইটা ফলো করে সাপ নড়াচড়া করে। এখন সাপুরেরা কিন্তু সাপের সামনে বিন নিয়ে, বিন কিন্তু বিভিন্ন মানে একটা ভ্যারাইটিস আকৃতির হয়, ওইটা নিয়ে সাপের সামনে তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে। ওই যে বিনটা সাপের সামনে নড়তেছে, ওইটাকে ফলো করে দুলতেছে। আচ্ছা, ঠিক আছে, সে চাচ্ছে ওইটাকে বাইট করতে বা ওইটা থেকে নিজেকে ডিফেন্ড করার জন্য ও নড়তেছে। বিনের শব্দের সাথে ওর কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে মূলত মুভমেন্টের কারণে।
আমার এরকম অনেক ভিডিও আছে যেখানে আমি পা দোলাচ্ছি, সাপ আমার পায়ের সাথে সাথে দুলতেছে। তো ব্যাপারটা সেই রেস্কিউর এই যে জায়গাটা যেটা আপনারা একেবারে বিনামূল্যে বা ফ্রিতে আপনারা করে থাকেন, এটাকে কি ক্যারিয়ার হিসেবে নিতে পারে? বাংলাদেশে এখনো ওইরকম সিচুয়েশন তৈরি হয় নাই। যদি কখনো বাংলাদেশের মানুষ খুবই সচেতন হয়ে যায়, সাপ পেলে তারা রেস্কিউর জন্য কল করে বা এটার জন্য পেমেন্ট করার মতো পরিবেশ তৈরি হয়, তাহলে হয়তো বা হতে পারে। সেটা আসলে 10 বছর পরেও হতে পারে, 20 বছর পরেও হতে পারে, বাট রাইট নাও ক্যারিয়ার হিসেবে এটা নেওয়ার কোনো সুযোগ নাই। অনেকের ধারণা যে আপনারা যারা সাপটাকে রেস্কিউ করেন, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে সাপগুলোকে তুলে নিয়ে আসেন এবং এখান থেকে বিষটাকে সংরক্ষণ করেন এবং এখান থেকে বিপুল পরিমাণ অর্থ আপনারা পান। ব্যাপারটা কি এরকম? জীবনও না ভাই, সাপের বিষ করা মানে সাপের বিষ সংগ্রহ করা এতটাও ইজি কাজ না। যদি হইতো তাহলে তো কাজই হইতো ভাই, এতদিনে কোটিপতি হয়ে যাইতাম। সাপের বিষের তো প্রচুর দাম, লিকুইড ডায়মন্ড বলা হয়। তো সাপের বিষ সংগ্রহ করা খুবই জটিল একটা কাজ, এর জন্য প্রচুর ইনভেস্টমেন্টের দরকার আছে, অনেক প্রযুক্তির দরকার আছে, তারপর হচ্ছে সায়েন্টিস্ট লাগবে, মানে অনেক কিছু দরকার আছে যেগুলো একটা রেস্কিউয়ারের পক্ষে ম্যানেজ করা অসম্ভব ব্যাপার। আমরা সাপ উদ্ধার করার পরে সেটা আবার নিরাপদ পরিবেশে অবমুক্ত করে দিই এবং আমাদের সংগঠনের কাছে এটার পুরো রেকর্ড থাকে। আমি কোন দিন কোন সাপটা উদ্ধার করতেছি, কোন জায়গা থেকে উদ্ধার করতেছি, সেটা আবার কোন দিন অবমুক্ত করতেছি, এটার পুরো রেকর্ড সংগঠনের কাছে থাকে, আমার নিজের কাছেও থাকে। আমি কিন্তু হচ্ছে বিষধর সাপের যে রিলিজ ভিডিওগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি না। কেন? তার কারণ হচ্ছে এখানে একটা নিরাপত্তা ঝুঁকি আছে। প্রথমত, আমি যেই জায়গাটায় সাপটা রিলিজ করলাম, মানুষ যদি ওই জায়গাটা দেখতে পারে তাহলে মানুষ অযথা আতঙ্কিত হয়ে যেতে পারে, প্যানিক হইতে পারে। আমি আজ পর্যন্ত যত জায়গায় বিষধর সাপ রিলিজ করছি ওইখান থেকে কোনোদিন স্নেক বাইটের খবর পাই নাই। আমি কিন্তু খবর রাখি। তো কিন্তু যদি আমি ওটা দেখাইতাম মানুষ কিন্তু প্যানিকড হইতো যে আমাদের এলাকায় সাপ ছেড়ে দিয়ে গেছে। যার কারণে বিষধর সাপের রিলিজ ভিডিওগুলো দেখাই না, কারণ বাংলাদেশে এখনো সেরকম সিচুয়েশন তৈরি হয় নাই। এটা শুধুমাত্র রেকর্ড হিসেবে রাখা হয় আর নির্বিষ সাপের রিলিজ ভিডিওগুলো দেখানো হয়। আমরা দেখি যে বাংলা সিনেমায় মাঝে মধ্যে আপনার হচ্ছে গিয়ে সাপ মানুষ হয়ে যায়, এই ধরনের ব্যাপারটা দেখি, এটার কতটা বাস্তবতা এগুলো আছে? তো ভাই পুরো কাল্পনিক। আমি তো এখনো অবিবাহিত, বিয়ে শাদী করি নাই। যদি সব মানুষ হয়ে যাইতো হয়তো বা এতদিনে একটা নাগিনীকে পটাইয়া বিয়ে করে ফেলতাম। তো এটা আসলে পুরোটাই অবাস্তব, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা শুধুমাত্র বাংলা সিনেমা আর হিন্দি সিরিয়ালেই সম্ভব। আচ্ছা, সর্বশেষ আপনার হচ্ছে গিয়ে আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, তো আপনার কাছে কি মনে হয় দুই এক বাক্যে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, সেই জায়গাটা একটু বলেন এবং কুসংস্কারের বিষয়টা বিশেষ করে যদি আপনি কিছু বলেন। জি, দর্শকদের কাছে আমার যেটা বার্তা সেটা হচ্ছে অবশ্যই সবার আগে মানুষের জীবন, কিন্তু প্রতিটা প্রাণীও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ কোনো প্রাণীকে অহেতুক সৃষ্টি করে নাই। প্রতিটা জীব সৃষ্টির পিছনে আল্লাহর একটা মেকানিজম আছে। কারণ পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সবাই পৃথিবীটাকে মানুষের বাসযোগ্য রাখার জন্য কাজ করে। এই প্রাণীগুলো যদি না থাকে তাহলে পৃথিবীটা মানুষের বাসযোগ্য থাকবে না। তাই অহেতুক কোনো প্রাণী হত্যা করা যাবে না। আমার জীবনের নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয় প্রয়োজনের খাতিরে সেটা করতে পারে, কিন্তু অহেতুক করলে সেটা অপর দিক দিয়ে আমাদেরই ক্ষতি হবে। তো আমরা সচেতন হই, সাপ থেকে কিভাবে বাঁচা যায় সেগুলো জানি, কিভাবে সাপে কামড়ালে কি করতে হয় সেগুলো জানি, তাহলে নিজেও ভালো থাকতে পারবো, পরিবেশকেও ভালো রাখতে পারবো। অনেক 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 বেশি ধন্যবাদ নাহিদ ভাই আপনাকে। আপনি আপনার ব্যস্ততার মধ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি আরো বেশি যে ধরনের সচেতনতা তৈরি করতেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে এবং মানুষের মাঝে, তো এইটা আপনি অব্যাহত রাখেন এই প্রত্যাশাই করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ ভাই।